বর্তমান সরকারের সাথে সেনা প্রধানের বা সেনাবাহিনীর কোনো দূরত্ব কি হয়েছে? এই জায়গাটায় সবচেয়ে বড় গ্যাপটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, যেটা থাকতে পারে বিভিন্ন আপনার অর্গানগুলো। আজকে সেনা প্রধানের বক্তব্য নিয়ে আমরা সমালোচনা করার সুযোগটা কেন পাচ্ছি? 5ই আগস্ট যে প্রক্রিয়ায় সেনাপ্রধান দায়িত্ব আপনার নিয়ে কিছু কাজ করেছেন, সেটা কোন আইনে ছিল? আওয়ামী লীগ সরকারের এই 15 বছর সবচেয়ে বেশি ভিকটিম কারা ছিল? সবচেয়ে বড় ভিকটিম ছিল বিএনপি এবং জামায়াত ইসলাম, এবং বিএনপির ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনগুলো এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠন। 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে এই বিএনপিকে লক্ষ্য করে কিন্তু প্রোপাগান্ডা প্রচারণা শুরু হলো। আমার যতদূর মনে পড়ে 7 বা 8 তারিখে একটা আমরা ওয়াল রাইটিং দেখেছিলাম পুরানা ঢাকার দিকে, ওইখানে দেখলাম স্লোগানটা দেয়া হলো, লেখা হলো যে নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ। উনি যেটা বারবার বলেছেন, ইনি এর আগেও বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন। বিডিআর হত্যাকাণ্ডে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যটাকে সেনাপ্রধানের সরকারের প্রতি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিমান মনে করতেছে অনেকে। অভিমান মনে করে সেনাপ্রধান এই কথাগুলো বলেছেন, অর্থাৎ সরকারের সাথে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর, এমন মন্তব্য করেছেন সাবেক একজন সেনা সদস্য। পাশাপাশি তিনি সেনাপ্রধানকে নিয়ে কিছু কথাও বলেছেন যে সেনাপ্রধানের এখন অভিমান না করে আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? সেনাবাহিনীর বিতর্কিত অবস্থা এবং সরকারের পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরেছেন সাবেক এই সেনা কর্মকর্তা। সারাদিন ব্যাপী ছাত্রদের নতুন দল, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যারা রয়েছেন তারা নতুন দল গঠন করেছে এবং নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছে। রাজনৈতিক নতুন করে এই মেরুকরণ আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যারা দীর্ঘদিন যাবৎ বড় বড় রাজনৈতিক দলগুলো রাজনীতি করে আসছে, যেমন বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তাদের জন্য কি মেসেজ ভবিষ্যতে আসছে এইসব রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। জনাব শহীদুল ইসলাম বাবুল রয়েছেন, তিনি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক। আছেন জনাব ডক্টর মারুফ মল্লিক, তিনি সম্পাদক দ্য মিরর এশিয়া, এবং রয়েছেন জনাব রেজাউল করিম রেজা, তিনি মেজর রেজাউল করিম রেজা, তিনি রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরু করছি জনাব রেজাউল করিম রেজা। মেজর রেজাউল করিম রেজা, আপনাকে শুরু করতে চাই কারণ আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা। সেনা প্রধানের এই বক্তব্য আমার কাছে মনে হচ্ছে এখানে আপনার চেয়ে বেশি ভালো কেউ বিশ্লেষণ করতে পারবে না। কি বার্তা দিয়েছেন তিনি? কি বলতে চেয়েছেন? কি বলতে চান তিনি? কি করতে চান ভবিষ্যতে? রাজনৈতিক দলগুলোর জন্য কি ইঙ্গিত তিনি দিয়েছেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ সাগর ভাই, এবং আমার সাথে উপস্থিত যারা আছেন এবং দর্শক সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন, আমি ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে যতটুকু জানি, তিনি আসলে খুব একটা বেশি জটিল প্রকৃতির বা কমপ্লিকেটেড ক্যারেক্টার না। উনি গতকালকে ওনার বক্তব্যে যে কথাগুলো বলেছেন, এটা দুটো আসলে মিনিং আছে। একটা হচ্ছে উনি কিছু শব্দ ইউজ করেছেন ডিপ্লোম্যাটিক সেন্স থেকে, যেগুলো আসলে মেটাফরিক্যালি অনেক কিছু মিন করে। যেটার অর্থ উনি ব্যাখ্যা করতে পারবেন। যেটা পরিষ্কার করে উনি আসলে কোনো কিছু মেনশন করেনি। আবার কিছু কথা উনি একদম ডাইরেক্টলি বলেছেন। যেমন কাদা ছড়াছড়ি কথা বিষয়ে যাদেরকে ইন্ডিকেট করেছেন, এটা পরিষ্কার যে বাংলাদেশের মধ্যে এখন আমরা অনেক অপরাধীদেরকে নিয়ে আমরা কথা বলছি। কিন্তু এই অপরাধীদেরকে আমরা ফাইন্ডিং করতে পারছি না, ব্যর্থ হচ্ছি। কারণ কি? সবাই সবাইকে যখন দোষারোপ করে, তখন আপনি প্রকৃত অপরাধীকে ফাইন্ড আউট করতে পারবেন না। এখন সবার দিকে সবার একটা কাদা ছোড়াছুড়ি করার কাদা কারণে ছোড়াছুড়িটাকে মানে আপনি আপনি কোনটাকে মনে করছেন যে তিনি কোন কাদা ছোড়াছুড়িটাকে ইঙ্গিত করেছেন? মানে রাজনৈতিক দলগুলো ওখানে কি অনেকগুলো বললাম না, বিষয়টাকে? হুম। বললাম না যে উনি এবং আসলে অনেকের কিছু কথা কথাকে বলেছেন যে হুম, জি। এখানে কাদা ছোড়াছুড়ি আসলে অনেকগুলো বিষয়। যেমন এখানে আপনি সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকেও বুঝাতে পারেন তিনি। কারণ সামরিক বাহিনীর কর্মকর্তারাও এখানে অনেকগুলো বিষয় নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছেন। তিনি এখানে আ আ আ তিনি রাষ্ট্রের রাজনৈতিক দায়িত্বে দলগুলোর যেসব কথা কিন্তু পার্টিকুলার বলেছেন যে সমন্বয়ক রাজনৈতিক। হুম। সমন্বয়কদের কথা বলতে পারেন। এখানে রাজনৈতিক দলগুলোর কথা বলতে পারেন। দলের অভ্যন্তরে কথা বলতে পারেন। আবার এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, যেমন ধরেন জামাত ইসলাম একটা রোল পালন করছে, বিএনপি এক ধরনের রোল পালন করছে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকার গঠন করেছি। এখন যে ঐক্যবদ্ধ আন্দোলনে যে সরকার গঠন করলাম, সেই জায়গায় যদি আমরা এত অল্প সময়ে এই ৬ মাসের মধ্যেই কাদা ছোড়াছুড়ি শুরু করে দিই, তাহলে তো আমাদের সেই ঐক্যবদ্ধ আন্দোলনের আসলে সার্থকতা থাকলো না। তাৎপর্যটা আমরা এখানে ধরে রাখলাম না। তো উনার ওই একটা মিনিং আমি বিশ্লেষণ করে পাই। আরেকটা হচ্ছে যে আ সে এটার দ্বারা আ অ্যাকচুয়ালি আ আমাদের সার্বভৌমত্বের সাথেও একটা বিষয় কম্পেয়ার করে বলেছেন যে, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আপনার হুমকির মুখে পড়বে। যেটা উনি বলেছেন যে, এটা একটা সংকটের মধ্যে পড়ে যাবেন, বিপন্ন হবে।
সো হুম। এটার মিনিংটা হচ্ছে যে আমরা এই এখন আমরা জানি অলরেডি বাংলাদেশের সাবেক যে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা তিনি এখন ইন্ডিয়াতে আছেন। তার রেখে যাওয়া দলের নেতাকর্মীরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছেন। ইন্ডিয়াতে বসে শেখ হাসিনা ইন্ডিয়ান পুরো মিডিয়াটাকে আমাদের বিরুদ্ধে নিয়ে গিয়েছেন এবং এদিকে আবার আমাদের যারা আমরা একসাথে আন্দোলন করে এই সরকার গঠন করেছি তারা আবার তাদের মধ্যে আবার কাদা ছড়াছড়ি, বিভাজন। সো এই বিভাজনটা কিন্তু আর ওইদিকে শেখ হাসিনা, তার দলের লোকজন, ভারতীয় মিডিয়া, আমাদের এক্সটার্নাল কিছু আমাদের স্টেক হোল্ডার আছে যারা আমাদেরকে এখন সুযোগ নিবে। এক্সটার্নাল স্টেক হোল্ডার বলতে বুঝাচ্ছি যেমন ইউনাইটেড নেশনস, আপনার আমেরিকা, ইউরোপ, ভারত, চায়না। একই সাথে ইন্টারনাল স্টেক হোল্ডার যারা আছে আমাদের দেশের মধ্যে, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন কিছু ক্ষেত্রে পুলিশ মনে করে এটা আর্মির দোষ, আর্মি মনে করে পুলিশের দোষ, আমলারা মনে করে এটা আর্মি কেন করছে না, দেশের সমস্ত জনগণ সবকিছু আর্মির দিকে চাপিয়ে দিচ্ছে। বাট একটা বিষয় হচ্ছে কি, এটা সবকিছুতে এককভাবে আর্মির দোষ না, আর্মির তো একা দায়িত্ব না। হ্যাঁ, তবে আর্মির প্রতি কেন আশা করছেন? কারণ আর্মি বেশি কাজ করে, আর্মির সব সংকটেই আমরা আর্মির কথা চিন্তা করি। তো এখানে উনি সেনাপ্রধান যেটা মিন করেছেন যে এই রকম অবস্থা চলতে থাকলে আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির মুখে পড়বেন। কেন পড়বে? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনি যেমন ধরেন এই যে চিটাগাঙে আমাদের এয়ারফোর্স বেজে যে ঘটনা ঘটলো, একটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া, আমি নিজেই আজকে সহ এই পর্যন্ত ৩টা ইন্টারভিউ দিয়েছি ইন্ডিয়ান টিভি চ্যানেলে। কারণ কি, তারা এটা নিয়ে এমনভাবে প্রচার প্রচারণা করছেন যে বাংলাদেশের এয়ারফোর্স বেজে অ্যাটাক হয়েছে। ব্যাপারটা কিন্তু তা না। তার মানে আমাদের বাংলাদেশে যাই ঘটুক, এটাকে তারা একটা একটা আপনার একটা পণ্য বানিয়ে নেয় এবং এটাকে একটা প্রচারের একটা ম্যাটেরিয়াল তৈরি করে। পাশাপাশি সো আমরা আপনারা যারা যাচ্ছেন ওইসব চ্যানেলে আপনারাও কিন্তু পণ্য হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা টের পাচ্ছেন না। সেই শুরু থেকে না, বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ে আমি নিয়ে আমার জায়গা থেকে আজ পর্যন্ত আমরা ওইখানকার দায়িত্বশীল কাউকে আনতে পারিনি বাংলাদেশে। আজ হ্যাঁ, পর্যন্ত সাকিব বিজেপির ভাই, কোনো একটা নেতাকে কেউ আনতে পারছে, বলছে, বা কোনো কোনো বাংলাদেশি না, মিডিয়া আমি বলতে পারবে আমার যে আমার বিজেপির জায়গা কোনো একজন নেতাকে আনতে আনতে পেরেছে? আমার হুম। জায়গা থেকে একটা জিনিস বলি সাকিব ভাই, আমি যতগুলোতে অ্যাটেন্ড করছি তাদের কোনো কথাকে আমি মেনেও নেইনি। কারণ আমার কথা যে চুপ থাকাটা কোনো সমাধান না। আপনাদেরকে সেল আমাকে করছে না, প্রতিটি কথা আপনি না বলতে হবে। শুধুমাত্র, অনেকেই সরকারের উচ্চ পর্যায়ের ইয়েরা পর্যন্ত, হ্যাঁ, দায়িত্বশীলরা পর্যন্ত যাচ্ছে। না, অনেকে যারা যাচ্ছে, অনেকে যারা ঠিকভাবে কথা বলতে পারছেন না, তাদের না যাওয়াটাই ভালো। তবে হুম। যারা যদি এখানে কেউ ঠিকমতো প্রোটেস্ট করতে পারেন, তাদেরকে যদি সমুচিত জবাব দিতে পারেন, তার যাওয়া উচিত। না, তারা তো তো উদ্দেশ্যমূলক ভাবে নিচ্ছে, যাক সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যখন উদ্দেশ্যটা আমি বুঝতে পারি যে তার উদ্দেশ্যটা ভিন্ন, তখন আমার যাওয়াটাই সেখানে আসলে রিলেভেন্ট না, ওইরকম আমি বুঝাতে চাচ্ছি আর কি। ইয়ে না, হ্যাঁ, পার্টিনেন্ট তো থাকা না। এখন বিষয় হচ্ছে কি যে তো এই বিষয়গুলো আঙ্গিকে কিন্তু সেনাপ্রধান কিন্তু সেই বিষয়টা তিনি এই প্রসঙ্গ বলেছেন। আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, দেখেন যে বাংলাদেশে এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, আপনি দেখেন এত বড় একটা বর্বর সিচুয়েশন। আমি ঢাকা ইউনিভার্সিটির আজকের কথাই যদি বলি, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আজকে ৫-৬ জন ছাত্র মিলে পরস্পর আপনার একটা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়েছে। সেখানে ২৫ থেকে ৩০টা লোক সেখানে ক্যামেরা ধরে আছে। ২৫-৩০ জন ক্যামেরায় ভিডিও ধারণ করছে আর ৫-৭ জন এখানে মারামারি করছে। তার মানে কি, আমরা তামাশা দেখতে খুব পছন্দ করি, আমরা ভাইরাল হওয়ার নেশায় আমরা ডুবে আছি। আমাদের দেশে মানবিকতা, আমাদের দেশে দায়িত্ববোধ দিন, দিন চলে যাচ্ছে। আমরা শুধু ভাইরাল হওয়ার নেশায় চলে যাচ্ছি, আমরা ক্যামেরায় ফোকাস হতে যাচ্ছি, মিডিয়াতে ফোকাস হতে যাচ্ছি এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের সাথে যেটা করা হলো, এটা তো ঠিক হয়নি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল, তাদেরকে তো সম্মান দেখানো উচিত ছিল। তাদের প্রতি হামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মোটেও উচিত হয়নি। তার আমার কথা, তারা যদি এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে ঘটনা করতো আমি মেনে নিতাম। আমার হুম। ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার ক্যাম্পাসে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা হচ্ছে আমাদের জন্য মেহমান। তাদেরকে আমাদের সম্মান দিতে হবে। সম্মানের সাথে তাদের রাগের কথা, ক্ষোভের কথা, অভিমানের কথা আমাদের শুনতে হবে। আমরা কি করেছি? সেই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের উপরে আমরা হামলা করেছি। এটা জঘন্য বর্বরতা হয়েছে এবং যেভাবে মারধর করা হয়েছে, এটা কোনো সমাজ সভ্যতা মেনে নিবে না। তো সেনাপ্রধানের বক্তব্যে কিন্তু এই বিষয়গুলো তিনি ইন্ডিকেট করেছেন। সো আমরা যা করছি, এত কিছু আসলে সবকিছু তো সেনাপ্রধান দায়িত্ব না। একটা জায়গায় আপনি সেনাপ্রধানকে আমি দায়ী করব। সেটা কোন জায়গায়? আমাদের ৫ই আগস্ট যখন সরকার গঠন করা হয়, সেই সময়টাতে সেনাপ্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই সরকারের যারা আপনার উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে, তখন তিনি একটা জাতীয় সরকার গঠনে তিনি একটা ভূমিকা রাখতে পারতেন। তিনি রাইট। তার যদি জাতীয় সরকার না হয়, অন্তত সঠিক আ যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে উপদেষ্টা বানানো উচিত ছিল। সেনাপ্রধান সেটা না করে কি করেছেন? তিনি আসিফ নজরুলের কথা শুনে তিনি আসিফ নজরুলের মন মতো করে কতগুলো লোকজন নিয়োগ দিয়েছেন। সেই লোকগুলো এখন ব্যর্থ হচ্ছে, এখন তিনি অভিমান প্রকাশ করলে তো হবে না।
কারণ এই নিয়োগ প্রক্রিয়ার সাথে তো আপনি সেনাপ্রধান জড়িত ছিলেন। আপনি তখন তাদের সাথে যদি এই সম্পৃক্ততা, তখন আপনার একটা ভূমিকা ছিল। কারণ ওই মুহূর্তে পিভটিং মানে আপনি ছিলেন ওই মুহূর্তে প্লে মেকার। সেনাপ্রধান ছিল তখন প্লে মেকার যখন ৫ই আগস্টে ঘটনা ঘটে। একজন প্লে মেকার একমাত্র সেই সবকিছুর মুহূর্তে প্রধান ছিল। এক্স্যাক্টলি ওই মুহূর্তে তিনি যা চাইতেন তাই হওয়ার কথা। পুরোটা জাতি অন্য ওনার উপর কারো চাওয়া নির্ভরশীল ছিল। হুম রাইট। তো তিনি যদি চাইতেন যে অমুক হবে উপদেষ্টা, অমুক হবে, তাই হতো। অথবা তিনি যদি ওই দলগুলোও ছাত্রলীগকে কিন্তু, বলতেন আমি অমুক বিশেষ করে চাই, প্রধান দল বিএনপিও কিন্তু তখন জাতীয় সরকার হ্যাঁ, করবার জন্য যথেষ্ট প্রস্তুত রাইট। ছিল। হুম, রাইট। তো সেই বিষয়টা হচ্ছে এই জায়গাটায় আমি বলব যে, এবং আরো একটা বিষয় হচ্ছে যে শুরু থেকে যদি সেনাপ্রধান অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা রাখতেন, আজকে যে কঠোর বাণীটা দিচ্ছেন, এই কঠোর বাণীটা যদি আরো আগে দিতেন, তাহলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটতো না। এবং আমাদের সেনাবাহিনীর বিশেষ করে ফিল্ড পর্যায়ে যারা আছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ফিল্ড পর্যায়ে যারা আছে তারা আসলে পুরোপুরি অথরিটি তারা এপ্লাই করছে না। তাদের ঠিক মধ্যে প্রচন্ড হিসাব নিকাশ, দর কষাকষি টাইপ, খুব বেশি রকম ডিপ্লোম্যাটিক হওয়া। হুম, ঠিক। যে আমি আপনার কাছে দলগুলোকে তিনি যে সতর্ক করলেন, যে মেসেজটা দিলেন, এই দলগুলোর কোনো দায় আপনি দেখেন কিনা, বা দলগুলোকে আপনার পক্ষ থেকে দলগুলোর ব্যাপারে হ্যাঁ, আপনার এখানে দলগুলো দেয়া আছে। এখানে যেমন ধরেন এই বিএনপি কিন্তু কয়েকজন ব্যক্তির নাম দিয়েছেন উপদেষ্টা হিসেবে, এবং সেই ব্যক্তিগুলো প্রত্যেকেই কিন্তু ফেল করেছে আমার জানা মতে। হ্যাঁ, তারা কেউ উপদেষ্টা হিসেবে ভালো দায়িত্ব পালন করতে পারেনি। বিএনপি ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার ছিল। ওই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে গিয়েছিলেন। আমি বলব এই জায়গাটায় তারেক রহমানের বিন্দুমাত্র কোনো ত্রুটি নেই। তারেক রহমান কোনো ভুল করেননি। তারেক রহমান যথেষ্ট ধৈর্য, সহনশীলতা, তার ম্যাচুরিটি, আমি বলব যে তিনি দূরদর্শিতার ফোরসাইটনেসের পরিচয় দিয়েছেন। কিন্তু বাংলাদেশে ওই মুহূর্তে মাঠে আপনার প্লে মেকার ছিলেন ফখরুল ইসলাম আলমগীর বিএনপি তরফ থেকে। ফখরুল ইসলাম আলমগীর যদি ওই মুহূর্তে আরেকটু আমার মনে হয় যদি তিনি কঠোর ভূমিকা পালন করতেন, সেক্ষেত্রে বিএনপির এখানে অনেক কিছু অনেক বড় একটা সাফল্য এটার মাধ্যমে আসতে পারত। এখন বিএনপি তারা তবে এখন বিএনপি যে রোল আছে সেটাও আমি মনে করি এটা তারেক রহমানের বদৌলতে যে এখন সবকিছু যে ডিরেকশনে আগাচ্ছে, তাতে আমি মনে করি বিএনপি বেনিফিশিয়ারি। কারণ কি? অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া আমাদের জি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন অর্গানগুলো তারা ব্যর্থ হওয়া মানে সাধারণ জনগণ এখন অপেক্ষায় আছে একটা রাজনৈতিক দল একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসুক। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসা মানে এই মুহূর্তে বিএনপি ছাড়া কারো প্রবাবিলিটি বেশি নেই। হুম বিএনপির প্রবাবিলিটি সবচেয়ে বেশি। যে কারণে পলিটিক্যাল গভর্নমেন্ট চাওয়া মানে বিএনপিকে ক্ষমতায় আনা এখানে। এবং আপনি দেখবেন যে জেনারেল ওয়াকার কিন্তু তার বক্তব্যে তিনিও বলেছেন, মেনশন করেছেন যে রাজনৈতিক সরকার যত দ্রুত এখানে ক্ষমতায় আসবে তত দেশের জন্য ভালো। এবং তিনিই কিন্তু বরং এই সরকারকে অনেকটা প্রেসারে চাপে রেখেছেন যে যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়। এই সরকারে কিন্তু কোথাও কিন্তু প্রকাশ পায়নি যে তারা চাচ্ছে দ্রুত নির্বাচন হোক। বরং তাদের হাবভাবে মনে হচ্ছে ইলেকশনটা আরো ২ বছর, ৩ বছর, ৪ বছর পরে হোক। এবং সত্যিকার অর্থে ৩-৪ বছর যদি এই সরকার এইভাবে চালায়, এই বাংলাদেশ ওই যে সেনাপ্রধান যেটা বলছে পরাধীন হয়ে যাবে। বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব যে আপনার হুমকির মুখে পড়বে, সেনাপ্রধান এই কথাটার অর্থটা হচ্ছে এই সরকার যদি এইভাবে চলতে থাকে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এবং ওই জায়গাটা উদ্ধারের জন্য বিএনপি ছাড়া আমাদের বিকল্প নেই। সো বিএনপিকে ঠিক এই জন্য আলটিমেটলি দেশের জনগণ সবকিছু মিলে এটা জি। জনগণ যেভাবে এটা দ্বারা ধাবিত হচ্ছে এবং তাদের ইমোশনটা যেভাবে এখানে আপনার পরিবর্তিত হচ্ছে, তাতে মনে হচ্ছে এটা সবকিছু বিএনপি ফেভারে মানে যাচ্ছে। রাজনৈতিক সরকারবিহীন আসলে এটা থেকে বের হওয়া সম্ভব হবে না, এমনটাই ইঙ্গিত করে জনাব ডক্টর মারুফ মল্লিক আপনার কাছে শুনতে চাই। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। মেজর রেজাউল করিম রেজার সাথে আপনারা একমত কিনা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। জনাব ডক্টর মারুফ মল্লিক। জি, ধন্যবাদ সাগর ভাই এবং রেজা ভাই, বাবুল ভাই দুইজনকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আর যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। উম, কালকে আমাদের সেনাপ্রধান যে বক্তব্যটা দিলেন এটা নিয়ে তো খুব আলোচনা হচ্ছে, মানে টক অফ দি কান্ট্রি। ওনার যে ভাষণ বা ভাষণের যে বিষয়বস্তুগুলো ছিল, আমি রেজা ভাইয়ের সঙ্গে বেশ কিছু বিষয়ে একমত হলেও কিছু কিছু বিষয়ে একটু দ্বিমত পোষণ করতে চাই। যে উনি যেটা বলেছেন যে বিশ্লেষণ করলেন যে এইভাবে যে সেনা প্রধানের বক্তব্য, উনি যেটা বললেন যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। এইখানে ধরেন 5 আগস্ট সেনাবাহিনী অন্যতম একটা স্টেক ছিল। আমরা 5 তারিখে আমাদের যে বিপ্লবটা হয়েছে, আমাদের যে গণ আন্দোলনটা হয়েছে, সেইখানে কিন্তু
প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেনাবাহিনীর একটা সমর্থন ছিল, সেনা প্রধানের একটা সমর্থন ছিল। উনাদের যদি প্রত্যক্ষ সরি দুঃখিত পরোক্ষ সমর্থন না থাকতো, তাহলে পরে হয়তো বা সাধারণ মানুষের পক্ষে 5ই আগস্ট সফল হওয়া এত সহজ হতো না। তো সেই জায়গায় আমি বলবো যে ওই সময় সেনাবাহিনী বা সেনা প্রধান যদি চাইতেন যে ওরকম একটা জাতীয় সরকার করে ফেলবেন, আহ, সেটা মনে হয় সম্ভব ছিল না, কারণ অনেকগুলো স্টেক ছিল, তো পলিটিক্যাল পার্টিগুলো ছিল, বিএনপি ছিল, ছাত্ররা ছিল, আর জামায়াতে ইসলামী ছিল, তারপরে আপনার বাম গণতান্ত্রিক দলগুলা ছিল, এবং সেনাবাহিনী এই বিপ্লবের একটা অংশ বা পার্ট আমি মনে করি। তো রাইট। এই যে আপনার যে এই সবার অংশগ্রহণ বা মতামতের ভিত্তিতেই কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমাদের এই সরকারটা যখন গঠিত হলো, আহ, ধরেন উনি বললেন যে বিএনপি কিছু উপদেষ্টার নাম দিয়েছে, তারা সফল হচ্ছে না, বা কারা কি সফল হচ্ছে, এই জায়গাটায় সমস্যাটা হচ্ছে 5 আগস্টের পরে সেনা প্রধান যেটা ওনার ওনার বক্তব্যটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি। প্রথমত আমি বলবো যে উনি একটা ইন জেনারেল সমালোচনা করেছেন সরকারের বা রাজনৈতিক দলগুলার। তারপরে সবচেয়ে উনি যেটা জোর দিয়ে বলেছেন যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, না হলে দেশের আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। হুম। এবং উনি সর্বশেষ আমি যদি বলি, উনি যেটা বারবার বলেছেন, ইনি এর আগেও বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে। তো আমরা যদি 3 ভাগে ওনার বক্তব্যটাকে বিবেচনা করি, তো প্রথম যেই ভাগটা আমি বলবো যে এটা আসলে সরকারের তো একটা সমালোচনা হবেই, যেহেতু উনিও দায়িত্বে আছেন সেনা প্রধান হিসাবে, বা সেনাবাহিনী এখন বাইরে টহলে আছে, সেই জায়গায় তো সেনাবাহিনীকে একটা আপনার গুরুত্ব নিতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এবং সেটা এই যে সরকার যদি ভালো না করে, সেটার হুম। দায় দায়িত্ব কিছুটা সেনাবাহিনীর উপর বর্তায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এবং বাইরে সেনাবাহিনী যৌথ বাহিনী টহল দিচ্ছে, সেই জায়গা থেকে উনি হয়তো বা সমালোচনা করেছেন, এটা আমি মনে করি যৌক্তিক। আর দ্বিতীয়ত, উনি যে কাদা ছোড়াছুড়িটা বন্ধ করার করতে বলেছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তার বক্তব্যের, শুধু তার না, বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বা রাজনীতির প্রেক্ষিতে আপনি দেখবেন আমাদের আমাদের প্রতিপক্ষ কারা ছিল 5 আগস্ট পর্যন্ত। আমাদের প্রতিপক্ষ ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার অনুগত যে বিভিন্ন বাহিনীতে বা বিভিন্ন সরকারি বেসরকারি তার যে অনুগত তারা ছিল আমাদের প্রতিপক্ষ। তাহলে 5 তারিখের পরে কিন্তু ওরা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে এখন তো আমার আসলে কোনো প্রতিপক্ষ নাই। তাহলে আমার কাজটা ছিল কি? আমার কাজটা ছিল সবাই মিলেমিশে এই সরকারকে সহায়তা করা এবং একটা স্থিতিশীলতা আনা হুম। রাষ্ট্রের ভিতরে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে এই বিএনপিকে লক্ষ্য করে কিন্তু প্রপাগান্ডা প্রচারণা শুরু হলো। আমার যতদূর মনে পড়ে 7 বা 8 তারিখে একটা আমরা ওয়াল রাইটিং দেখেছিলাম পুরানা ঢাকার দিকে, ওইখানে দেখলাম স্লোগানটা দেয়া হলো, লেখা হলো যে নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ। তাহলে এটা কারা শুরু করলো? এখন বিএনপি অতীতে কি করেছে না করেছে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ভবিষ্যতে কিভাবে করবে, সেইটার আপনার কিন্তু জবাব দিবে জনগণ। আমাদের দেশে আমরা আশা করি একটা নির্বাচন হবে দ্রুত, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, যেই নির্বাচনে বিএনপিকে জনগণ মূল্যায়ন করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম 5 আগস্টের পরে কিন্তু বিএনপির বিরুদ্ধে এবং অনলাইন অফলাইন এই যে প্রপাগান্ডা শুরু হলো, প্রচারণা শুরু হলো, পার্টিকুলারলি ছাত্রদের পক্ষ থেকে এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, তাদের যে অনলাইন বাহিনী আছে, তারা যেইভাবে বিএনপিকে ধরেন সমালোচনা করছে একদম টপ টু বটম, এই যে বিএনপিকে যে কোণঠাসা করে ফেলার প্রবণতা, এবং ধরেন বিএনপি নির্বাচন চাচ্ছে, এইটা কেন বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি সমালোচনা করা, দোষ করা, আমরা সর্বশেষ দেখলাম যে বিএনপির সঙ্গে জামায়াত এবং এই ছাত্ররা যেন মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। এখন বিপ্লবের সপক্ষের শক্তি যখন মুখোমুখি দাঁড়িয়ে যাবে, আপনার হ্যাঁ বিএনপির যে ভুল ভ্রান্তি বা ত্রুটি নাই সেটা তো আমরা অস্বীকার করছি না। এখন বিএনপি আপনার 17 বছর আগে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা হুম। তাদের সেই ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিবে বা নিচ্ছে, বা তারও আগে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, সামনে হুম। এসে আবার তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, জনগণ যদি তাদেরকে যোগ্য মনে করে এবং ভোট দেয়। হুম। তো সেই জায়গায় কিন্তু এখন আমরা যদি নিজেরা এইরকম একদল আরেক দল যারা বিপ্লবের সপক্ষের শক্তি, তারা হুম। যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে
এইরকম ভাবে যদি একটা দলকে আপনি সবসময় মানে কি বলবো যে বিব্রতকর অবস্থায় ফেলতে থাকেন এবং আপনি সমালোচনা করতে থাকেন, এখন বিএনপির সমালোচনা করেছে, বিএনপির লোকজন সেটার পাল্টা জবাব দিয়েছে, তারা তো আর বসে থাকবে না। একপক্ষীয় লড়াই তো কখনো হয় না। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে বা যে বিভাজন হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের এইখানে কিছুদিন আগে এই এই খুলনা বিজ্ঞান ও প্রকৌশল, সরি, খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যেটা হলো, সেখানে মারামারি হলো, সেখানে ছাত্রদের সঙ্গে ছাত্র দলের সঙ্গে মারামারি হয়েছে, এটা তো কেউ অস্বীকার করছে না। ছাত্র দল সেখানে মারামারি করেছে এবং সেই মারামারির কারণে যুব দলের একজনকে বিএনপি বহিষ্কারও করেছে। কিন্তু আমরা যদি পিছনের দিকে তাকাই, সেই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ। আপনি রাজনীতি নিষিদ্ধর কথা বলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীর, যদিও তারা স্বীকার করে না, শিবিরের কর্মীরা নানাভাবে বেনামে বিজ্ঞান মেলা, এই মেলা সেই মেলা নামে তারা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তখন স্বাভাবিকভাবেই ছাত্রদল তার স্টেকের জন্য গিয়েছে, কিন্তু তারাও তো ছাত্র সংগঠন, তারা তো যাবে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যে মারামারি হচ্ছে, এই হ্যাঁ, শত্রুতা হচ্ছে, একে অপরের প্রতি ক্ষুব্ধ হচ্ছে, ক্ষিপ্ত হচ্ছে, এসবকেই কাদা ছোড়াছুড়ি বলে মিন করেছেন সেনাপ্রধান। কারণ আমার গত কাছে 6 মনে বছর হয়, কি করেছেন এ না। আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের এখন সপক্ষে শক্তির মধ্যে যতটা এখন বিভাজন। এই দলগুলোর মধ্যে যে এই যে আপনি উদাহরণ দিলেন, আপনিও একটা যুক্তি দাঁড় করালেন যে তারা সেখানে হয়তো সেখানে রাজনীতি করতো, কিন্তু গুপ্ত ভাবে তারা দেখা যাচ্ছে করে হ্যাঁ, আসছে, স্বীকার হ্যাঁ। করেনি। এই এই বিষয়গুলিকে এনে সামনে টেনে এনে ছাত্র সংগঠনগুলির মধ্যে একটা বিভাজন তৈরির খুব দরকার ছিল এই সময়। আমার কাছে মনে হয় দরকার ছিল না। আমার মনে হচ্ছে যারা শুরু থেকেই, আপনি যদি খেয়াল করেন, বিএনপি কিন্তু কখনোই আগ বাড়িয়ে কোনো রাজনৈতিক দলের সমালোচনা বা কাউকে আপনার একটু অপমান অপদস্থ করা সেটা করে নাই। এটা কিন্তু অন্য পক্ষের দিক থেকে করা হয়েছে। তখন কি বিএনপি জবাব দিয়েছে? এইটা আমার মনে হয় যে তাদের ভুল রাজনীতি। এবং সেই ভুল রাজনীতির জন্য তারা কিন্তু দেখেন ক্রমশ তারা দূরে সরে যাচ্ছে। এবং সংস্কারের বিষয়টা, সবাই বলছে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার তো আপনি হচ্ছে, সংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। আপনার একটা কিন্তু নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচনটা যদি আপনি দ্রুত দেন, এখন সেই জায়গা সেই সময় যারাই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক বা অন্য দল আসুক, আমাদের কি তাদেরকে চাপের উপর রাখতে হবে যে সংস্কারটা যেন তারা কন্টিনিউ করে এবং আরো যেন ভবিষ্যতে ভালো ভালো সংস্কারে উদ্যোগী হয়। একটা নাগরিক সিটিজেন প্রেশার তো থাকবে, কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে নির্বাচনের কথা বলতে বললেই দেখবেন যে তারা নানা ধরনের হইচই শুরু করে যে না, আগে সংস্কার করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না। কারণ আমি আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি, দেখেন আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারা কিন্তু সেখানে মারপিট করেছে। হুম। আমরা চাই যে এই এই ছাত্র সংগঠন না শুধু, জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক দল ঘোষণা করবে আর একদিন পরে বা 2 দিন পরে, আমরা চাই তারা একটা শক্তিশালী ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াক। কারণ আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের যে গণহত্যা সেটা স্বীকৃত হয়েছে জাতিসংঘের মাধ্যমে। এখন এই অবস্থায় আমরা ধরে নেই যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে না বা ফিরতে দেওয়া হবে না। কারণ কেউ যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, পুনর্বাসন করতে চায়, আমরা তো এটা প্রতিবাদ করব, দেশের হুম। মানুষের প্রতিবাদ করবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ কম, তাহলে সেই শূন্যস্থানকে পূরণ করবে। আমরা চাই এই ছাত্ররা সেই শূন্যস্থান পূরণ করবে একটা রাজনৈতিক দল করে বিপ্লবের সপক্ষের শক্তি হিসাবে। কিন্তু তাদের নিজেদের মধ্যেই তো আমরা দেখলাম আজকে একটা মারামারি হাতাহাতি হয়ে গেল। এই যে তাদের মধ্যে যে অসহিষ্ণুতা বা পরমত বা ভিন্ন মতকে গ্রহণ করার যে এক ধরনের আমি প্রবণতা দেখছি, এটা কিন্তু তারা বিএনপির বিরুদ্ধেও আপনার প্রয়োগ করেছে। আমি দুঃখজনকভাবে হলেও সত্য, এরা অনলাইনে যেই প্রক্রিয়ায় বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা বা আক্রমণ করেছে, এইটা আমরা দেখেছি আওয়ামী লীগকে করতে। আওয়ামী লীগ যেভাবে ক্রমাগত বিএনপির নেতাদের ধরে, বিএনপির কর্মসূচি ধরে সমালোচনা করেছে, অনলাইনে অফলাইনে যেই সব ভাষায় গালমন্দ করেছে, আমরা কিন্তু এই জামায়াত ইসলামী এবং হচ্ছে গিয়া এই যে এই ছাত্রদের যে সমর্থক গোষ্ঠী আছে অনলাইনে, তাদের মধ্যে আমরা এটা প্রবলভাবে দেখতে পাচ্ছি। আমি আবার বলছি যে এখানে তো অনেকেই কমেন্ট করছেন, আমি দেখছি বিএনপি যে দোষ করছে না তা না, ভুল ত্রুটির ঊর্ধ্বে হুম। না তা না। প্রথমত বিএনপির যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা দখল করছে, দলের ভিত্তিতে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আমি যতটুকু জানি 3-3.5 হাজার মানুষকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই বাবুল ভাই আমার সামনে আছেন, বাবুল ভাই কিন্তু দলের থেকে বাবুল ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো এইরকম ওই বিএনপি কিন্তু কারোর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না।
এই জায়গায় আমি যেটা মনে করি, বিএনপি তো যা করছে তার জন্য জনগণ বিএনপিকে যাচাই করবে। আপনি যদি এখন বিএনপির সঙ্গে ঝগড়া করে শুরু করেন, আপনি তো বিএনপির সরি বিপ্লবের পক্ষের শক্তি, বিএনপিও বিপ্লবের পক্ষের শক্তি। আপনি যদি এখন বিএনপিকে খাটো করার জন্য, দুর্বল করার জন্য আক্রমণ শুরু করেন, এতে আপনার কোনো লাভ হবে না। আপনি দুর্বল হবেন, বিএনপি দুর্বল হবে, মাঝখান থেকে রাষ্ট্রে যে অস্থিতিশীলতা তৈরি হবে, এবং এই যে পরাজিত শক্তি আওয়ামী লীগ যারা, এরা সুযোগ ঠিক। পাবে। এই যে হুট করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটার জন্য কি আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের হাত নাই? আমার তো মনে হয় এর পিছনে আওয়ামী লীগের ইন্ধন থাকতে পারে। কারণ গাজীপুরের এই মেয়র যে সকল আগে সুযোগ, বলেছেন। এই সব সকল সুযোগ নেওয়া হচ্ছে রাজনৈতিক অনৈক্যের কারণে। আমি মনে করি যে সেনা প্রধানের এই বক্তব্যটি অনেকেই পজিটিভলি নিচ্ছে, ম্যাক্সিমাম মানুষ পজিটিভলি নিচ্ছে। রাজনৈতিক অনৈক্যের কারণে এই ধরনের হ্যাঁ, হ্যাঁ, বর্তমান হ্যাঁ, আমি মনে করি পরিস্থিতি এই তৈরি সব হয়েছে। অনেকের প্রত্যেকটি অনেকের ঘটনার পেছনে প্রেক্ষিতে রাজনৈতিক অনৈক্য। সেনাপ্রধান খুব জোরালো এবং একটি ভালো বক্তব্য দিয়েছেন যে রাইট। কাদের চোরাচুরি অনৈক্য দূর করতে হবে, এবং উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করতে হবে। নির্বাচনের পরে সেই যে রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করতে হবে। সমস্যাটা হচ্ছে যারা নির্বাচন চায় না, যারা 2-3 বছর পরে নির্বাচন চায়, সংস্কারের নামে নির্বাচন ঝুলিয়ে রাখতে চায়, যাদের এই নির্বাচনে জেতার সক্ষমতা নাই, তারাই হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যের সমালোচনা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শহীদুল ইসলাম বাবুল খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, এবং অনেকেই মনে করে যে আপনাদেরকে কড়া সতর্কবার্তা দিয়েছে সেনাপ্রধান। যদিও তার এরকম বার্তা তিনি এরকম জায়গা থেকে দিতে পারেন কি না, তিনি শব্দ ব্যবহার করছেন ফুল স্টপ, তিনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে খুব কঠিন কথা বলেছেন, যেটি ওনার এই জায়গা থেকে কথা বলাটা উচিত হয়নি অনেকে মনে করেন, কারণ তার এই বক্তব্য প্রভাব পড়তে পারে তদন্তের মধ্যে, যে তদন্তটা এখন চলমান সেখানে এই ধরনের বক্তব্য তিনি দেওয়াটা উচিত হয়নি। কিন্তু বাকি সবকিছুকে সমর্থন করছে, কারণ আপনাদের কারণে সার্বভৌমত্ব বা রাজনৈতিক দলগুলোর কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, এটির প্রতি অনেকেই সায় দিচ্ছেন। কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ সাগর, এবং আমার দুই সহ-আলোচক জনাব মারুফ মল্লিক এবং মেজর রেজা সাহেব, এবং দর্শক শ্রোতা যারা, সবাইকে আমার সালাম অভিবাদন। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। তার আগে আমি 1 মিনিট একটু বলে নিই। আমি এই মুহূর্তে আছি বেইজিং শহরে। তো এইখানে আমরা একটি বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল এবং ছাত্র প্রতিনিধি অনেকেই রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, 22 সদস্যের একটি প্রতিনিধি দল। গত পরশুদিন আমরা এসেছি। উম, গতকাল সকালে এসেছি। সেখানে কর্মব্যস্ত দিন আমরা অতিবাহিত করলাম। আজকে হুম। সিপিসি, কমিউনিস্ট পার্টি অফ চায়নার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যে মিনিস্টার, ভাইস মিনিস্টার সান হাইয়ান, তার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হলো সিপিসির কেন্দ্রীয় কার্যালয়ে বেইজিং এ। সেখানে অনেকগুলো ইস্যু, বাংলাদেশকে তারা এখন অনেক গুরুত্বের চোখে দেখছেন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্রের পথে ধাবিত হবে, এবং সামগ্রিক সহযোগিতা তাদের পক্ষ থেকে। তাদের যে কথা এবং তাদের যে বাইল্যাটারাল অনেকগুলো ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের গণতন্ত্র, আমাদের উন্নয়ন, আমাদের প্রতিরক্ষা, সমস্ত বিষয়ে চীন কনসার্ন, বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা, অবস্থান এবং প্রতিবেশী দেশ হিসেবে তাদের যে স্বীকৃতি দেওয়া, সেই বিষয়গুলা ইতিবাচকভাবে অনেক আলোচনা হয়েছে। আমরা আশা করি যে চায়না বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে আগামী দিনে কাজ করবে। বিগত দিনেও তারা আমাদের পাশে ছিল। আপনার এখন হঠাৎ আপনার করে যে মানে প্রশ্ন, একটু আসি, এটা যেহেতু বললেন ভারতকে পাশে রেখে হঠাৎ করে চায়নামুখী হলেন কেন? না, ভারতকে পাশে রেখে চায়না মুখী না, ভারত তো আছেই, ভারতের সাথেও আমাদের কথা হচ্ছে হচ্ছে না সেটা না। ভারতের অবস্থান এবং ভারতের ভূমিকা ব্যাপারটা কি এরকম কিনা যে ভারতকে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কখনোই ছিল না। হ্যাঁ, বিগত দিনে ভারত সরকার এবং বিজেপি, তাদের যে ন্যক্কারজনক ভূমিকা, এবং সব রাজনৈতিক দলে বাংলাদেশের গণতন্ত্র হরণের জন্য, তারা বাংলাদেশের অধিকার হরণের জন্য দীর্ঘদিন এগুলো আমরা বলে আসছি। বাংলাদেশের অনেকগুলা ইস্যু ভারতের সাথে অমীমাংসিত, যেটা সুপ্রতিবেশী সুলভ আচরণ ভারত থেকে আমরা পাইনি। হ্যাঁ, তারপরও প্রতিবেশী হিসেবে তাদেরকে আমরা উপেক্ষা করতে পারবো না, তাদের সাথে আমরা যুদ্ধাঙ্গী কোনো পরিবেশ তৈরি করতে চাই না। হ্যাঁ, আমরা চাই সুপ্রতিবেশী সুলভ আচরণ, সমতার ভিত্তিতে আচরণ। সে থেকে আমরা বঞ্চিত হয়েছি, কিন্তু তার মানে এই না যে তাদের সাথে আমাদের বৈরিতা, শত্রুতা বা কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করব। তবে বাংলাদেশ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক চায়, এশিয়ার দেশের সাথে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মর্যাদা সম্মানের প্রশ্নে সকলের সাথেই উন্মুক্ত আলোচনা করতে পারে। এটা আমাদের পররাষ্ট্র নীতিরই অংশ। সেই প্রেক্ষিতেই হঠাৎ করে চায়না আমাদের পুরনো এবং বিশ্বস্ত বন্ধু, এবং আমাদের উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ অংশীদার। তো আগামী দিনে আমাদের এবং চায়নার দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরো এগিয়ে নিয়ে যায়, আরো বৃদ্ধি করা যায়,
হ্যাঁ, বাইলেটারাল অনেকগুলো ইস্যু আছে। সেই ইস্যুগুলোতে চায়না আমাদের পাশে থাকুক, সেটা আমরা চাই। চায়না একটা আন্তর্জাতিক অর্থনীতি, চায়না এখন দ্বিতীয় বৃহৎ অর্থনীতি পৃথিবীর। তো হুম। তাদের অনেক কিছুই করবার আছে এবং আমাদের অনেক কিছু পাবার আছে সেখান থেকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আর কি। হুম। এখন আপনি যেই আলোচনা করছিলেন এই সেনাপ্রধানের বক্তব্য, এই বিষয়ে মানে চমৎকার আলোচনা করেছেন আমাদের মারুফ মল্লিক এবং মেজর রেজা। আমি শুধু একটুকু যুক্ত করতে চাই, সেনাবাহিনী আমাদের মতো দেশের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। হ্যাঁ, এই আমাদের এই বাংলাদেশের মতো দেশে 5ই আগস্ট শেখ হাসিনা যে পালিয়ে গেল, ফ্যাসিস্ট শক্তি যে পালিয়ে গেল, আমি সেনাবাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী আবারও বলবো যে হুম। সেনাবাহিনীর ভূমিকা যদি ইতিবাচক না হতো, তাহলে কিন্তু আরো মারাত্মক রক্তক্ষরণের মতো পরিবেশ তৈরি হইতো। একটা গৃহযুদ্ধের দিকে, দীর্ঘমেয়াদী একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ চলে যেতে পারতো। সেইখান থেকে সেনাবাহিনীর ভূমিকা আমরা প্রশংসা করি, অবশ্যই প্রশংসা করব। সেনাপ্রধান এবং সেনাবাহিনীর ভূমিকা যে একটা দীর্ঘমেয়াদী আরো ভয়াবহ রক্তক্ষরণ থেকে আমরা মুক্তি পেয়েছি। সেক্ষেত্রে সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন সেনাপ্রধানের যে বক্তব্য, সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক নেতিবাচক সব দিক তাকে নিয়ে, এটা নিয়ে আলোচনা করা যায়। তবে একটা বিষয় উনি যেটা বলেছেন, এটা তো রাজনৈতিক দল হিসেবে আমাদেরও বক্তব্য যে এই যে পারস্পরিক হানাহানি, কাদা ছোড়াছুড়ি, এই বিষয়গুলো কয়েকদিন আগে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলছে যে আন্দোলনরত শক্তি আমরা যারা ছিলাম, হ্যাঁ, তাদের মধ্যে এই যে বৈরিতা বা বিদ্বেষ বা কাদা ছোড়াছুড়ির যে বাস্তবতা, এটা তো হচ্ছে হচ্ছে না তা তো না। হ্যাঁ, এবং এটার কারণে ফ্যাসিস্ট শক্তি বা আমাদের বিরুদ্ধবাদী যারা এগুলো বা কি করার প্রতিবেশী খুব শক্তি, প্রয়োজন ছিল এই মুহূর্তে? মানে বিএনপি খুবই না মোটেই অ্যাগ্রেসিভ, প্রয়োজন ছিল না, এবং মোটেই প্রয়োজন বিএনপি ছিল সেই না। ওই ইতিহাসকে টেনে টেনে একটা দলকে বারবার দেখা যাচ্ছে যে তাদেরকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক হোক এবং ব্যক্তিগত হোক বহুভাবে তাদের প্রতি আক্রমণাত্মক কথা বলছে, এবং তারাও একইভাবে বিএনপির প্রতি আক্রমণাত্মক। এই দুই দলের কি এখন এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন ছিল এক না এক না না না, এটা ম্যাচ এটা করার? দুর্ভাগ্যজনক। শোনেন, বিএনপির কি প্রয়োজন জামাতকে কন্ডেম করার বা হিউমিলেট করার কোনো প্রয়োজন আছে? আপনি এই যে কারণ বিষয়গুলো দেখেন, মানব মৌলিক যে আজকে বিষয়গুলো আমি বললেন। যদি বলি যে একটু বাউল ভাই যেহেতু কথাটা উঠেছে, আজকে সেনাপ্রধান কিন্তু পার্টিকুলারলি বলেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছুড়াছুড়ি। তো এটা কি, আমি তো দেখিনি ইসলামিক দলের ইসলামী বাংলাদেশের সাথে, কি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমি তো দেখিনি এমন কোনো কাদা ছড়াছড়ি হতে। একদম না, এটা এটা স্পষ্টভাবে শোনেন, মানে দেখতে পাচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম মুখোমুখি অবস্থান আছে কেন? না না শোনেন, ফার্স্ট অফ অল আমরা ফ্যাসিবাদ বিরোধী জামাত ভিন্ন রাজনৈতিক দল, সবকিছু আমি নেতিবাচক ভাবে দেখতে চাই না। বিএনপিও ভিন্ন রাজনৈতিক দল। হ্যাঁ, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। জামাতের আদর্শ ভিন্ন, বিএনপির আদর্শ ভিন্ন, টোটালি আমরা মধ্যপন্থী গণতান্ত্রিক দল। আমরা ডানপন্থীর বামে, বামপন্থীর ডানে, এটা আমাদের অবস্থান। আর জামাত হলো ইসলামপন্থী বা ধর্মপন্থী একটা রাজনৈতিক দল, কট্টরপন্থী রাজনৈতিক দল। তো সঙ্গত কারণেই আমাদের দলীয় অবস্থান ভিন্ন। আমরা হাসিনার বিরুদ্ধে এক হয়েছিলাম, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা অনেক রাজনৈতিক দল আমরা এক হয়েছিলাম, এখন আমাদের পথ ভিন্ন। কিন্তু আপনি যেটা বলেছেন বিদ্যুৎ মানে কি, আমাদের নীতি আদর্শ সবসময় এক হবে, এটা আমি মনে করি না। হ্যাঁ, কিন্তু পারস্পরিক সেটারও একটা সৌন্দর্য আছে, সমালোচনারও একটা সৌন্দর্য আছে। যেই ভাষায় আমরা সমালোচনা করছি বা বলা হচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে যেভাবে মিলানো, এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে শুরু হয়নি প্রথমে। শুধু টার্গেট করে করে বিএনপির নেতাদেরকে টার্গেট করে করে চরিত্র হননের যে পরিবেশ তৈরি করা হয়েছে, আপনি ওই যে অনলাইনে বিশেষ করে, এবং তাদের নেতাদের যে বক্তব্য এবং বিবৃতি, এই শুরুটা কিন্তু বিএনপির পক্ষ থেকে নয়, বরং আমরা সহনশীল আচরণ করছি। প্রত্যেকেরই বুঝতে হবে, হ্যাঁ, যে প্রত্যেকেই তার জায়গায় থেকে অবস্থান গ্রহণ করে, এই কি মর্যাদা বা প্রশ্ন বা সহনশীলতা, প্রত্যেকেরই দায়িত্ব আছে, কর্তব্যবোধ, এগুলো সব রাজনীতি। আপনি একতরফা ভাবে যদি আমার চরিত্র হনন করেন, তাহলে তো আমারও কর্মী বাহিনী নিশ্চয়ই বসে থাকবে না, কেউ না কেউ এক হাতে তালি বাজে না। তবে এটা দুঃখজনক, আপনি মনে সেনাপ্রধান করছেন যেটা বলেছেন। জামাত ইসলাম বিএনপি কে এরকম চরিত্র হনন করেছে এক পেশে ভাবে, এবং তারাই একতরফা ভাবে করে গেছে, বিএনপি করে নাই? না, বিএনপির পক্ষ থেকেও হতে পারে। বিএনপি নানান শ্রেণীর মানুষ আছে, নানান আমার কথা নেতা হলো কর্মী আছে, পক্ষে করেছে। এটা কেন নানান যে শুরু মেজাজের হলো, কি কারণে শুরু হলো, এটার ভবিষ্যৎ কি, উদ্দেশ্য কি, কারণ কি, এই সম্পর্কে জনগণ জানে না। জনগণ জানে এটাই যে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করেছেন আপনারা এবং জামাত ইসলাম, এবং উভয়ই আপনার রাজপথের থেকে উভয় সাফারার। এমন সাফারার যে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল কোনো দেশে এতটা সাফারার হয়নি। তো হঠাৎ করে হাসিনা সরকার পতনের পর আপনারাই সবচেয়ে বড় বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছেন না কেন, না, এই এটা হতে কারণটাই পারে। জনগণ শোনেন, জানেন। পথ পথ ভিন্ন হতে পারে।
5 তারিখের না, আগের পথ একটা ছিল। রাজনৈতিক পথ ভিন্ন হতে পারে, কিন্তু যেখানে সেনা হুম। প্রধান পর্যন্ত বলেছে যে আপনাদের এই বিরোধিতার কারণে, কাদা ছোড়াছুড়ির কারণে আমাদের সার্বভৌমত্ব আবার হুমকির মুখে পড়তে পারে। শোনেন, শোনেন, গণতান্ত্রিক দেশ, উন্মুক্ত পরিবেশ, যে যার আচরণ যে যার মতো করতে পারে, বলতে পারে, এটা আপনি সবসময় নেগেটিভলি দেখবেন না, এটার একটা পজিটিভ দিকও আছে, এটা গণতন্ত্রেরই সৌন্দর্য। আর এখন যদি সব আমরা এক হয়ে যাই, তাহলে তো ওই যে আর কোনো বিরুদ্ধবাদিতা, বিরোধীদের সমালোচনা কেউ থাকবে না। সেটারও প্রয়োজন আছে গণতন্ত্রে, একেবারে তবে এটাকে সীমা লঙ্ঘন করা বা এটাকে একেবারে বিদ্বেষের পর্যায়ে নিয়ে যাওয়া বা অন্যায় মিথ্যাচার দিয়ে আক্রমণ করা, এগুলো দুঃখজনক। যেটা হচ্ছে, যেটা সেনাপ্রধান কেন সবাই বলছে, বা এটা হচ্ছে না সেটা আমিও বলছি না, এটা না হলেই ভালো। সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, সুস্থ রাজনৈতিক মতাদর্শ থাকবে, আপনি আপনার মত প্রকাশ করবেন। কিন্তু এই মত প্রকাশের জন্য যে গালি গালাজ, মানে যেই ধরনের অসুস্থ রাজনীতি, যেটা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের মানে নোংরামিকেও অনেক সময় ছাড়াই চলে গেছে, এটা অস্বীকার করবার মানে এটা দুর্ভাগ্যজনক। এখন কার দোষ কার গুণ, সেই আলোচনা তো দীর্ঘ আলোচনা, সেটা নিশ্চয়ই করা যাবে, করা যাবে না তা না। ওই যে বললেন শক সাহেবের এক দোষ, ওবায়দুল কাদের কি কি মির্জা আলমগীর, সব একভাবে একসাথে আপনি এক মেপে ফেলা। হ্যাঁ, এই যে যে বিষয়গুলো পোস্টার নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে, এটা বিএনপি, আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন, অভিযোগ তোলার আগেই কিন্তু এগুলো শুরু হয়ে গেছে, এটা দুর্ভাগ্যজনক। যাই হোক, এখন এটা সেনাপ্রধানের যে বক্তব্য, এই বক্তব্য আমরা আগে থেকেই বলছি যে নির্বাচন না হবার কারণে এই ধরনের কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তবে আপনাকে আশার কথাও আমি বলি যে আমরা আবার ঐক্যবদ্ধ হতেও জানি। হ্যাঁ, আমাদের আধিপত্যবাদ কি আমাদের সার্বভৌমত্বের উপর যদি আঘাত আসে এবং সেটা যদি দৃশ্যমান হয়, আমরা এর মধ্যেও আমরা একেবারে প্রধান উপদেষ্টার ডাকে সকল রাজনৈতিক দল এক হয়েছি বা একসাথে গিয়েছি, সেটাও আছে। প্রয়োজনে আমরা সেটাও হতে পারবো, এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কারণে। তবে শুধুমাত্র কাদা ছোড়াছুড়ির বিষয় না, অনেকগুলা ব্যাপার সেনাপ্রধান যে ইঙ্গিত করেছেন যে আমাদের সার্বভৌমত্ব, তারপর আরো অনেকগুলো ইস্যু আছে, আমাদের অর্থনীতি, তারপরে আরো অনেকগুলো আইন শৃঙ্খলা, তারপরে দ্রব্যমূল্য, কোনো বিষয়ে কিন্তু মানে আমাদের কাঙ্ক্ষিত যে ফল তার ধারে কাছে আমরা যেতে পারিনি। সেই জন্য এই যে তারপর নানান ধরনের অস্থিরতা, আজকেও সেটারও দেখলাম কারণ যে হিসেবে দেখানো হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা গাজীপুরে, করছে না। না না না, এটা এটা তো সরকারের ইস্যু। রাজনৈতিক দল এখানে কেন দায়ী হবে? বরং রাজনৈতিক দল অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সরকারকে সহযোগিতা করবার জন্য। এখনো সরকার যদি ডাকে, নিশ্চয়ই রাজনৈতিক দল সরকার সরকার সরকারের কেন পাশে সহযোগিতা করছেন না? সরকারের পাশে যেখানে পাশে সরকার থাকবে। ব্যবস্থা নিবে বিভিন্ন জায়গাতে, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলি বিগত সরকার আমরা শুনেছিলাম, বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এই ব্যবসায়ীদেরকে ডিস্টার্ব করা, এই ধরনের বিষয়গুলো তো এখনো বিদ্যমান। এগুলোর পেছনে আপনাদের ভূমিকা আছে বলে সবাই বলছে। প্লিজ সাগর, শোনেন, এই যে মারুফ মল্লিক সাহেব বিষয়গুলো কিন্তু পরিষ্কার করেছে। শোনেন, আগে এক সময় আমরা দেখেছি, হ্যাঁ অনিয়ম হচ্ছে না সেটা না, অনিয়ম তো হচ্ছে। আচ্ছা, আপনি একটা উদাহরণ আমাকে দিতে পারবেন যে কোনো চাঁদাবাজকে, কোনো দুর্বৃত্তকে গ্রেপ্তার করবার পরে দলের পক্ষ থেকে বা উচ্চ পর্যায় থেকে, ধরেন আঞ্চলিক থানা সেটা ভিন্ন ব্যাপার, পর্যায় থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে বা সরকারকে বলা হয়েছে যে এটা আপনি কেন করেছেন? করতে পারবে না, বরং সরকারকে উৎসাহিত করা হচ্ছে যে দুর্নীতিবাদ চাঁদাবাদ যে দলেরই হোক, আপনি দলীয় পরিচয়কে গুরুত্ব না দিয়ে এগুলো আপনারা গ্রেপ্তার করেন। বরং আমরা এই যে যেটা বললেন মারুফ মল্লিক সাহেব, অসংখ্য এই গ্রেপ পর্যন্ত বহিষ্কার, গতকালও অনেকগুলি আমি উদাহরণ দেখতেছি। আছে বাবুল না ভাই, না, আমি পরশু জানি দিনও শুধুমাত্র ব্যক্তিগতভাবে আপনার উদাহরণ কাছে না। প্রশ্রয় পায় না কোনো কেউ অপরাধী, এটা আমি ব্যক্তিগতভাবে আপনার বিষয়টা আমি পাশে রাখলাম, কিন্তু সারা সাগর দেশে ভাই, এরকম অনেক উদাহরণ আছে যে সাগর ভাই, আমি অপরাধীকে একটু ধরার ইন্টারাপ্ট করি। পর বিএনপি জামাতের লোকজন গিয়ে থানা থেকে নিজেরা নিজ দায়িত্ব ছুটিয়ে এনেছে, পুলিশের আমি সাগর কাছ ভাই, থেকে আমি তুলে বলি নিয়ে আসছে। আমি আমি একটু বলি ইন্টারাপ্ট করি সাগর। বাবুল ভাই। বাবুল ভাই, হ্যাঁ, আমি একটা ইন্টারাপ্ট করি। সাগর ভাই, এখানে একটা হুম, বিষয় কি দেখেন, বাবুল ভাই যে কথাটা বললো, আমি এটাকে ইমফ্যাসিস করে একটা কথা বলি। বরং উল্টাটা আছে, আমি নিজে উইটনেস। বিএনপির কোন একটা লেভেল থেকে কিছু একটা কয়েকজন ব্যক্তির ব্যাপারে, যাদের ব্যাপারে বিএনপির কাছে অভিযোগ যাওয়ার পরে হুম। বিএনপির উপর থেকে হাইকমান্ড লেভেল থেকে বলা হয়েছে যে এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে আপনার প্রশাসনকে একটু ভূমিকা রাখতে বলেন। আমি নিজে পার্সোনালি ওই দুষ্কৃতিকারী কয়েকজন ব্যক্তি যারা বিএনপির বড় পদধারী না, কর্মী পর্যায়ে, যখন অভিযোগ দেওয়া হয়েছে, প্রশাসন তার উপর ভূমিকা নেয়নি, প্রশাসন অ্যারেস্ট করেনি, কারণ প্রশাসন তার সাথে বরং উল্টা ভাবসাব মিলায় চলছিল। সো বিএনপির একজন ব্যক্তিও নাই যার বিরুদ্ধে প্রমাণ দেওয়ার পরে তারেক রহমান অ্যাকশন নেয়নি, একজনও পাওয়া যাবে না। বরং না, উল্টে এমন তারেক পাওয়া রহমানের যাবে, ভূমিকা তো নিয়ে কোনো সন্দেহ নাই। তারেক তারেক রহমানকে রহমান নিয়ে ওইসব ব্যাপারে তারেক রহমান কেউ শুধু সমালোচনা করে না, তারেক তারেক রহমান রহমানের যেহেতু ভূমিকাকে মাসুদ, সবাই এখন অনেক প্রশংসা করে, কিন্তু তারেক রহমানের কথা কি তৃণমূল পর্যায়ের সকল নেতা নেত্রীরা শুনে? এই প্রশ্ন মহাসচিব হচ্ছে। আচ্ছা আচ্ছা মহাসচিবের ক্ষেত্রে। সাগর, হুম। জি। আমি বলি শুধু তারেক রহমানের ব্যাপার না, আমি যেটা বলছি যে সরকারকে আহ্বান জানানো হয়েছে, প্রকাশ্যে ঘোষণা দেওয়া বলা হয়েছে যে বিএনপির নামে
যদি কেউ চাঁদাবাজি অন্যায় অনিয়মের সাথে গ্রেপ্তার হয় আপনারা ধরে পুলিশে দিয়ে দেবেন। এর হুম। চাইতে বড় দলের টপ লেভেল শীর্ষ নেতা উনি বলেছেন। তারপরে শুধু তাই না, আমরা সেটা নজিরও স্থাপন করেছি, শুধু বহিষ্কার টহিষ্কার তো না, আমরা আজ পরশু দিনও যুবদল গাজীপুরের শ্রীপুরের যেই লোক চাঁদা চাইছে কি মাইকে, তাকে শুধু বহিষ্কার না, তার নামে দলের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। একটা না, এরকম অসংখ্য ঘটনা আছে। এখন তারপরেও যদি আপনি, আগে এক সময় রাষ্ট্রপতি স্বীকারই করা হয়নি যে হুম। তার দলের কোনো নেতা অন্যায় করলে প্রোটেকশন দেওয়া হয়েছে বা স্বীকার করা হয়নি। ডিনায়ালের ব্যাপার ছিল। কিন্তু হুম। আমাদের ক্ষেত্রে বা বিএনপির ক্ষেত্রে তো সেটা না। দলীয়ভাবে কাউকে, কোনো অন্যায়কারী দুর্বৃত্ত চাঁদাবাজকে প্রোটেকশন দেওয়া হচ্ছে না তো। শোনেন, এত বড় দল, শুধু দল কেন, একটা দেশে তো আইন আছে, মৃত্যুদণ্ড বা অন্যায়ের জন্য জেল আছে, ফাঁসি আছে, তারপর কি দেশে অন্যায় হয় না? হয়তো। তাহলে কি আপনি দেশকে দোষ দিবেন? এটা তো সামাজিক চরিত্র। তো আপনি ফাঁসি নিশ্চিত করলেন, বিচার নিশ্চিত করলে ক্রমান্বয়ে অপরাধটা কমে যায়, এটাই হলো নিয়ম। আপনি সরকার যদি তৎপর হতো, অ্যাক্টিভ হতো, তাহলে তাদেরকে ফ্রিডম, মানে একেবারে ওপেন হ্যান্ড দেওয়ার পরেও তারা গ্রেপ্তার করছে না, আর আপনি খালি জিকির তুলবেন বিএনপি 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 চাঁদাবাজি করছে। আরে ভাই, চাঁদাবাজি এত বড় মানুষের দেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া বিরাট পরিবার হতে পারে, চাঁদাবাজি বা অন্যায় কেউ না কেউ করতে পারে। আমার কথা হলো যে আমরা দলীয়ভাবে কাউকে আমরা প্রোটেকশন দিচ্ছি না। আর একটা কথা শোনেন, কেন যে বারবার আমরা নির্বাচনের কথা বলি, এই যে এইসব বিষয়, শোনেন, বিএনপি হাতে কি আছে? বহিষ্কার ছাড়া কি আছে? বিএনপির হাতে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, অর্ডার দিলেই সরকার কাজ করবে, বিষয়টা তো তা না। সরকারের অনেকগুলা শক্তি থাকে, উইংস থাকে। হ্যাঁ, আমরা তাদেরকে চাঁদা দেই যে আমরা শৃঙ্খলার জন্য, আমার সার্ভিসের জন্য। তো বিএনপি হাতে তো আইন শৃঙ্খলা বাহিনী নাই। বিএনপি যদি সরকারে থাকতো তাহলে করতে পারতো যে কাজগুলা প্রত্যেকটা জেলায় চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করে ওসি বা এসপি দেরকে বলতে পারতো যে অন্যায়কারী বা দুর্বৃত্ত সে যে দলেরই হোক, আমার দলের হইলো গ্রেপ্তার। তখন তারা যে কনফিডেন্সটা পেত, এখন তারা কনফিডেন্সটা পাচ্ছে না। বা পাইলেও তারা, তাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকতেও পারে। তো সেই জন্য আমরা বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত দলীয় সরকার, রাজনৈতিক সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এগুলো আপনি ইচ্ছা থাকলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না, সবটুকু বা পূর্ণাঙ্গ ভাবে। সেটাই হচ্ছে, সেই জন্যই বারবার বলা হচ্ছে যে নির্বাচনের প্রয়োজন, একটা স্থিতিশীল সরকার প্রয়োজন, একটা রাজনৈতিক সরকারের প্রয়োজন। এই দুর্বল সরকার, দুর্বলতম সরকার, ইতিহাসের সবচাইতে দুর্বলতম সরকারের পক্ষে আপনার এইসব দুর্বৃত্তায়ন বা এইসব দ্রব্যমূল্য বা এইসব অন্যায় অনিয়ম এগুলো কখনোই নির্মূল তো দূরের কথা, কমানো সম্ভব না। তাই হচ্ছে। আর আপনারা নির্বাচন চাইলেই বলেন যে বিএনপি তাহলে ক্ষমতার জন্য আমি পাগল। শেষ লাইনে যদি এটা বলেন যে তাহলে সেনাপ্রধান বলেছে যে আমার প্রশ্নটা সার্বভৌমত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এটা শুধু ঝগড়ার জন্য না। সেই এটা সেই সরকারের সার্বভৌমত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এই সরকারের দায় কি? হুম। বলেন। এই 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 প্রশ্নটা শুধু বিএনপির আর জামাতের ঝগড়ার প্রশ্ন না, এই প্রশ্নটা সরকারের ব্যর্থতার প্রশ্ন, এই প্রশ্নটা অনৈক্যের প্রশ্নও আছে, আমি না, অস্বীকার তিনি করছি না। কিন্তু রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি এটি একদম উল্লেখ করেছেন না এই না না ভাষা। না, শুধুমাত্র কাদা ছুড়াছুড়ি কেন হবে? একটা শক্তিশালী সরকার যখন থাকে তখন সার্বভৌমত্বের প্রশ্ন থাকে না। আপনি শুধু রাজনৈতিক কাদা ছুড়াছুড়ির কারণে সার্বভৌমত্বের প্রশ্ন যে বলবেন, বিষয়টা ওরকম না। তার মানে আপনি সরকারের দুর্বলতাটাকে সবচেয়ে বেশি এখানে গুরুত্ব অবশ্যই দিচ্ছেন। অবশ্যই সরকারের দুর্বলতার অবশ্যই একটা জি। কারণ আছে। আমি আর আমি আরেকটা একবারে বিষয়, আপনি জি। আপনি নতুন দলের বিষয়ে যেটা বললেন সে বিষয়ে একটু বলে শেষ করে দেই নাকি? সে বিষয়ে আসছি, দ্বিতীয় টার্নে সেটা নিয়ে আসছি। দ্বিতীয় ওকে। সেগমেন্টে সেটা বললে আপনার সুবিধা হবে, আমরা ওই বিষয়গুলো। তবে এর আগে আমি কয়েকজন দর্শকের প্রশ্ন নেই, ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছে যেহেতু। আপনার আমানুল্লাহ আতিক, বলুন কোথা থেকে বলছেন আপনার ছোট সালামু করে। আলাইকুম, ধানমন্ডি থেকে বলছি। সাগর ভাই, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ। ভাই, আমি বলতে চাই যে সেনাপ্রধান যে বলেছেন যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ সার্বভৌমত্বের হুমকির মুখে পড়বে, ঠিক আছে। যেহেতু কাদা আপনার ছোড়াছুড়ি আমানুল্লাহ এটা আতিক, ঠিক বলুন না। কোথা থেকে বলছেন আপনার ছোট করে। কাদা হ্যাঁ, বলুন। ছোড়াছুড়ি এটা আমি সমর্থন করি না। কিন্তু দেখেন, যখন দলের হাইকমান্ড থেকে যখন এই ধরনের কথাবার্তা বলে, যেমন জামাত ইসলামের কথাই বলি, তাদেরকে কি জন্য বলতে হবে যে এক দল খেয়ে গেছে, আরেক হুম। দল আবার বসে আছে? এটা কি জন্য বলতে হবে? উস্কানিমূলক কথাবার্তা বলতে হবে কেন? রাজনীতিতে এসব কথাবার্তা ঠিক না। আবার দেখেন, বিএনপি থেকেও অনেকেই, হাইকমান্ড থেকে অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। একজন বলে যে তারেক রহমানের নাম নেওয়ার আগে উজু করতে হবে। এসব কথাবার্তা কেন বলতে হবে? আমার মনে হয়
এই ধরনের পদ থেকে কথাবার্তা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন, জি, সার্বভৌমত্ব আমরা হুমকি। এতটুকু তো রাখি, প্লিজ প্লিজ, একটু ছোট ছোট করে এমডি বাহার কথা বলছে, এমডি বাহার। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম, বলুন। জি ভাই, শুনতে পারছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, আর একটু লাউডলি বলুন। ক্যাব আপনার হেডফোন বের করে বলুন, হেডফোন বাদ দিন, হ্যাঁ বলুন। জি জি জি, আমি বলতেছিলাম যে সেনাপ্রধানের বক্তব্য আপনি যেটাই বলেন, কিন্তু বর্তমানে যে আপনি সবকিছু দায়ভার, যে আমি কুমিল্লা থেকে বলছি, আমি বাংলাদেশ জাতীয় দল মৎস্যজীবী দলের একজন একবার সক্রিয় কর্মী। তো আপনার যেভাবে মনে করেন যে উঠে বইরা বিএনপির উপরে লাগছে, আমার কথা হচ্ছে যে ভাই, এভাবে না লাইগা যে দলেরই হোক, ডান বাম, যেই দলেরই হোক, যেই হোক, যে অন্যায় করবে, যে চাঁদাবাজি করবে, যে যে যা করুক, আমাদের নেতা তারেক রহমানও বলছে, যে যাই করুক, আপনারা আইনে শপথ করেন, আইনে তুলে দেন। এই নিয়ে আমাদের কোনো আপিল নেই। তাহলে বারবার আমাদের দলের নেতা এইভাবে বইলে যাওয়ার পরেও যদি সরকার এটার উদ্যোগ নেয়, তাহলে সরকারের ব্যর্থতা, সেটি আমি বলবো। ধন্যবাদ। জনাব এমডি আনোয়ার হোসেন, বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই, ভালো আছেন? জি, ভালো আছি ভাই, বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। 5ই আগস্টের পরে আমাদের দেশে আমরা বিএনপি জামাত যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছে, হ্যাঁ, দেশটা স্বৈর শাসককে আমার দেশ থেকে তাড়িয়েছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, 5ই আগস্টের পরে বিএনপি জামাত, এই যে আলোচক বিন্দু বলেছে একটু আগে যে কাদা ছোড়াছুড়ি করে, অ্যাকচুয়ালি বিএনপি সবার আগে কাদা ছোড়াছুড়িটা শুরু করছে। কারণ বিএনপি যদি জামাতের বিরুদ্ধাচরণ না করে দেশে শান্তি ঐক্যের জন্য যদি সবাই মিলেমিশে একসাথে কাজ করত, চাঁদাবাজি, দখলদারিত্ব এই সমস্ত বিষয় না করতো, তাহলে আমাদের দেশের জনগণ বিএনপি জামাতে আলাদা মত পার্থক্য করতো না। সেক্ষেত্রে আলোচক বিন্দুকে এখানে সঠিক একটা অ্যান্সার দেওয়ার জন্য অনুরোধ করছি, যে যেহেতু ধন্যবাদ। আমাদের দেশে দেশে ধন্যবাদ। বিএনপি তো সংখ্যাগরিষ্ঠ দৃষ্টিকে তারাই ক্ষমতা আসার মতো, কিন্তু হুম। তারা চাইলে এইগুলা না করে সুষ্ঠুভাবে থাকতে পারতো, সঠিকভাবে থাকতে পারতো। আর শেষ একটা বিষয় প্রশ্ন করব, সেনা প্রধানের বিষয়ে। সেনা প্রধান এখন আমাদের দেশে যেভাবে ইঙ্গিতটা করেছে, এটা এই যে বিডিআর বিদ্রোহের কারণটা মেবি এড়িয়ে গেছে আমার মনে হয়। কারণ জি, উনি বলছে সম্পূর্ণ ধন্যবাদ ধন্যবাদ বিজেপি ধন্যবাদ ধন্যবাদ। প্রশ্ন করতে গিয়ে আপনারা তো উত্তর সঠিক দিয়ে উত্তর দিচ্ছেন। দেবে। জি, জি। জনাব জহিরুল ইসলাম, বলুন। জহিরুল ইসলাম, আপনি আনমিউট করুন, আনমিউট করুন। আচ্ছা, সেলিম সাহেব বলুন, সেলিম, খুরশেদ আলম বলুন। আসসালামু আলাইকুম, যুক্ত করার জন্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন হলো মল্লিক স্যারের কাছে। মল্লিক স্যার বললো যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দল চলে গেছে, এখন বড় শক্তি নাই, এখন রাজনৈতিক শক্তি নিয়ে ছাত্ররা একটা দল গঠন করছে। কিন্তু আমার আর প্রশ্ন স্যারের কাছে যে ওনারা যে দল গঠন করছে, ওনাদের জামানত ফিরে পাবেনি, ওনার বড় শক্তি দূরের কথা, বাংলাদেশে বড় শক্তি বিএনপি জামাত ছাড়া বিকল্প আর 20 বছর 15 বছর ভিতরে কেউ আমার মনে হয় না আসবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে জি, সেনাপ্রধান যে কথা বলছে যে বিডিআর হত্যাকাণ্ডে উনি হাসিনাকে বাঁচাবার জন্য একটা পক্ষপাতিত্ব সরকারি দলীয়ভাবে এই বক্তব্যটা দিছে। আর দেশের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, 626 জন লোকে ওনার কাছে রেখেছে, ছেড়ে দিছে, তারাই দেশের ভিতরে প্রপাগান্ডা চালাচ্ছে, যত জি, নাশকতা করতেছে দেশের ভিতরে। আমার এই প্রশ্ন ধন্যবাদ। ওনার কাছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জহিরুল ইসলাম বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সাগর ভাই, শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আমাদের দুইজন আলোচকের এই একটা বিষয় মন্তব্য করতে চাচ্ছি, যে ডক্টর মাল্লিক এবং আপনার রাজাউল করিম সাহেব, আমার মনে হচ্ছে যে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের চাইতে ওনারা বড় বিএনপিয়ান হয়ে গেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি নির্বাচন চাচ্ছে, ভারত নির্বাচন চাচ্ছে, এবং সেনাপ্রধানের নির্বাচন চাচ্ছে। আমার জন্য কেন মনে হচ্ছে যে তিনোটা জিনিস একই, মানে তাদের একই সূত্র গাঁথা হচ্ছে। এক, দ্বিতীয় কথা আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওনারা বারবার বলতেছেন যে জামাত কাদা ছোড়াছুড়ি করতেছে, জামাত কাদা ছোড়াছুড়ি করতেছে। তে মধুর ক্যান্টিনে ছাত্র শিবির যখন আপনার একটা করলো, আপনার সম্মেলন করলো, সংবাদ সম্মেলন করলো, তাহলে বিএনপি পরের দিন ছাত্রদল স্ট্যাটাস দিল যে মধুর ক্যান্টিনে যাবে কিনা, সে কাদা ছোড়াছুড়িটা কে করতেছে? জি, নিশ্চয়ই বিএনপি। এবং রাজাকার ইস্যুটা আমি একটু সামনে আনছি, রাজাকার ইস্যুটাই বিএনপি সবচেয়ে বেশি হাইলাইট করতেছে আওয়ামী লীগের মতো। অথচ আমাদের দুইজন বিশ্লেষক বলতেছেন যে বিএনপি বা জামাত জি, এই
খুব বেশি অনলাইনে এটা হিউমার ছড়াচ্ছে, কিন্তু রাজাকার ইস্যুটা তো সবচেয়ে বেশি বিএনপি ছড়াচ্ছে। অথচ বিএনপির সর্বোচ্চ মির্জা ফখরুল সাহেব রাজাকারের ছেলে। যদি রাজাকার ইস্যু আনতে হয় তাহলে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী রাজাকার, তাহলে রাজাকারের দলটাই তো বিএনপির। কারণ আচ্ছা, বিএনপি ঠিক আছে। মুক্তিযুদ্ধের আমরা দলদেরকে আমরা নৃশংস বুঝতে পেরেছি। করছে। যদি আমরা রাজাকার ধন্য- ইস্যুটা নিয়ে আসি, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার আমার জি। একটা আহ, ছোট্ট একটা প্রশ্ন, সংস্কার না না, বিষয়ে প্রশ্নটা আপনি অলরেডি অনেক কথা বলে ফেলেছেন। ধন্যবাদ, হয়ে গেছে, হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। সুযোগ দিতেন। একদম 5 সেকেন্ডে প্লিজ, নতুন করে প্রশ্ন শুনুন। সংস্কার যে বিএনপি করবে না তার উদাহরণ প্রমাণ হচ্ছে 2001 সাল। যদি আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে চলে গেছে, কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয় নাই। তাই বিএনপি দিয়ে কখনো বিশ্বাস করা যায় না তারা সংস্কার করবে। ধন্যবাদ সাগর ভাই। ধন্যবাদ। যারা রেজাল্ট করিম রেজা, আপনি বলবেন দয়া করে, এই নতুন নতুন রাজনৈতিক সংগঠন হচ্ছে ছাত্রদের, এদের এই শুরুতে আজকে মারামারি দেখলাম, এবং আগামী পরশুদিন আরেকটা নতুন দল, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নেতৃত্ব দিচ্ছে, নাহিদ ইসলাম সেখানে সভাপতি হওয়ার জন্য, এগুলির ভবিষ্যৎ কি মনে করেন আপনি? ওদের এই প্রয়োজনীয়তাটা হঠাৎ কেন, এবং এর পেছনে আসলে অন্য কোনো কারণ আছে কিনা, নেপথ্যে অন্য কোনো কেউ আছে কিনা? অনেক অনেক সন্দেহ তো আছে, অনেক মন্তব্য আছে সব ঘিরে, আপনার কাছে কথা। দেখেন সাগর ভাই, অ্যাকচুয়ালি একটা বিষয় আমাদের একটা সত্য উপলব্ধি করা উচিত, সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকারের এই 15 বছর সবচেয়ে বেশি ভিকটিম কারা ছিল? সবচেয়ে বড় ভিকটিম ছিল বিএনপি এবং জামায়াত ইসলাম, এবং বিএনপির ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনগুলো, এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠন শিবির। সো এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের এই গত 15টা বছরের জুলুম, নির্যাতন, গুম, খুম সবকিছুর সবচেয়ে বড় হাইয়েস্ট লেভেল প্রেশারটা সহ্য করেছে এই দুটো দল। বিএনপি জামাতের পরে, এরপরে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষ আক্রমণগুলো হয়েছে, কিন্তু দল ভিত্তিক আক্রমণ ছিল এই দুইটা দলের প্রতি, আর কারোর প্রতি এত বড় হয়নি। সো সেখানে কি করে বিএনপি জামাত পরস্পর বিরোধী বক্তব্য দেয়, কি করে তারা ক্ষমতায় আসার পূর্বেই তাদের মধ্যে বিভাজন হয়, কি করে তাদের মধ্যে অনৈক্য থাকতে পারে, এটা আমি দুই দলকেই দায়ী করব। এখানে বিএনপির হাইকমান্ডেরও জামাতের হাইকমান্ডের সাথে কথা বলা উচিত, বিএনপির মিড লেভেল, জামাতের মিড লেভেল, বিএনপির তৃণমূল, জামাতের তৃণমূল পর্যায়ে তাদের মধ্যে একটা ঐক্য থাকা উচিত। এখানে দর্শক যারা কথা বলো তারাও কিন্তু তাদের সেন্টিমেন্ট ওইভাবে বলছে। এখন বিষয় হচ্ছে কি, যে আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আপনার এই 5ই আগস্টের পরে পরিস্থিতি একটু অনুকূলে থাকার কারণে আমাদের সব দলগুলোই, মানে বিশেষ করে আমি জামায়াত এবং বিএনপির কথা যদি বলি, তাদের মধ্যে একটা নোশন চলে আসছে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে আসছে। এই নোশন থেকে তারা প্রকৃত শত্রুকে ভুলে গিয়েছে। এটা দল বলতে দলের হাইকমান্ড না, জামাতের যিনি হাইকমান্ড তাকেও দায়ী করছি না, বিএনপির হাইকমান্ডকেও দায়ী করছি না, আমি বলছি দলের নেতাকর্মীদের কথা। তাদের মধ্যে এই নোশনটা হওয়ার কারণে তারা একবারে বেমালুম ভুলে গিয়েছে যে অ্যাকচুয়ালি তাদের প্রকৃত শত্রু কে, তাদের প্রকৃত মানে তাদের জন্য ধ্বংসটা কারা ডেকে এনেছিল, কারা তাদেরকে জুলুম নির্যাতন করেছে, সেই আওয়ামী লীগকে তারা কিন্তু এখানে এই মুহূর্তে তারা সাইডলাইন করে, মানে একদম ভুলেই গিয়েছে। সো এই জায়গাটায় জামাত এবং বিএনপি তাদের মধ্যে দ্রুত ঐক্য দরকার, এবং জামাত বিএনপি যখন ঐক্যটা তৈরি হবে তখন বাংলাদেশে সত্যিকার অর্থে আপনি সেনা প্রধান বলেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারাও কিন্তু তখন এই বক্তব্য দেওয়ার সুযোগটা পাবে না। আজকে সেনা প্রধানের বক্তব্য নিয়ে আমরা সমালোচনা করার সুযোগটা কেন পাচ্ছি? সেনা প্রধানকে দোষ না দিয়ে, আপনি তাকে দোষারোপ না করে বা তার কথা না করে আগে নিজের দিকে নিজে তাকাই। আমি আমাকে পরিবর্তন করতে না পারলে আমি তো জাতিকে পরিবর্তন করতে পারবো না। আগে আমার কথা চিন্তা করা উচিত, আমার ভুলগুলো কোথায়, সেই জিনিসগুলো আমরা চিন্তা করছি না। আমরা চিন্তা না করে আমরা সেনা প্রধানকে দোষ দিচ্ছি, একবার অমুক আমার অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দিচ্ছি আমরা। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের দোষ আছে, কিন্তু তাদের দোষের জন্য কি আমার দোষটা কি মাপ পেয়ে যাবে? আমরা আমাদের ঐক্যটা নষ্ট করছি কেন? আমাদের মধ্যে ঐক্য থাকলে আজকে এত বড় ক্ষতির মুখে আমরা পড়তাম না। তারপরে সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় ড্যামেজটা কোথায় করেছে আমার দৃষ্টিতে, এটা নিয়ে আমি অনেক ভাবনা করেছি, আমি অনেক বিশ্লেষণ করে আমার যেটা চিন্তায় আসছে তা হলো যে, দেখেন যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, তারা কিন্তু অনেক বিরাট একটা গোষ্ঠীকে, মানে আওয়ামী পন্থী কর্মকর্তা কর্মচারী, তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করতে হয়েছে, অবসরে পাঠাতে হয়েছে বা ওএসডি করতে হয়েছে। যেমন ধরেন যত থানার ওসি, সব থানার ওসিকে বিদায় করে দেওয়া হয়েছে, তাদেরকে পোস্ট আউট করে দিয়ে ওখানে অন্য লোক বসানো হয়েছে। এখন দেখেন এখান থেকে কিন্তু সমস্যাটা সৃষ্টি।
বসানোর পরে দেখা গেল এখানে কিছু বিএনপি পন্থী কর্মকর্তা আছে। এখন সেই বিএনপি পন্থী কর্মকর্তা থাকার কারণে এরা করলো কি, অন্তর্বর্তীকালীন সরকার তারা ওই যে ডিএমপি কমিশনারকে চেঞ্জ করলো, আইজিপি কে চেঞ্জ করলো এবং বিএনপি পন্থী আরো কিছু কর্মকর্তাকে চেঞ্জ করতে চায়, বিরাট ঢালাওভাবে অনেক কর্মকর্তাকে সরাই দিল। এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশে যদি আওয়ামী পন্থী কর্মকর্তা বাদ দেন, বিএনপি পন্থী কর্মকর্তা বাদ দেন, তাহলে আপনি কর্মকর্তা কোথায় পাবেন খুঁজা? আপনার প্রশাসনে যোগ্য লোক কোথায় পাবেন? আমার দৃষ্টিতে একজন যোগ্য ব্যক্তি অপরাধী হলেও তাকে মোটিভেট করে আপনি ভালো কাজ করাইতে পারবেন, কিন্তু একটা অযোগ্য লোক, সে যতই সৎ হোক, অকর্মণ্য, অযোগ্য, যার মধ্যে স্কিল বলতে কিছু নেই, সেই ব্যক্তিকে আপনি কোনো কাজে বসিয়ে আপনার ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। একটা কথা আছে যে দূর আপনার কি বলা যায়, দূর আপনার আপনার অজ্ঞ বা আপনার অজ্ঞ কোনো বন্ধুর চেয়ে আপনার নির্বোধ বন্ধু অনেক ভালো। সরি, মানে বুদ্ধিমান শত্রু অনেক ভালো। নির্বোধ বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু অনেক ভালো। তার মানে হচ্ছে কি, আপনার নির্বোধ বন্ধু আপনার উপকার করতে এসে উল্টা আপনাকে ক্ষতি করে বসবে। ঠিক তেমনি এই সরকার যেটা করছে, এই বাছাই করে আওয়ামী লীগ বাদ দিছো, ঠিক আছে, তারা ফ্যাসিস্ট ছিল, ফাইন, কিন্তু এখন বিএনপি হালকা পাতলা একটু বিএনপি ব্যাকগ্রাউন্ড আছে, তুমি তাকেও বের করে দিচ্ছ, এটা তো ঠিক হলো না। আমার বরং তাকে মোটিভেট করতে হবে, ভাই আপনারা এখনো ক্ষমতায় আসেননি, তাদেরকে আপনি ট্রেনিং সেশন দেন, তাদেরকে আপনি মোটিভেট করেন, তাদেরকে মনিটরিং এর ব্যবস্থা রাখেন, কিন্তু আপনি তাকে একদম পুরো সরিয়ে দিলেন, তাকে ওএসডি করলেন অথবা তাকে দায়িত্বচ্যুত করে দিলেন, এখন আপনি একজন অযোগ্য লোককে বসিয়ে রাখলেন। এটাই তো আওয়ামী লীগ চেয়েছে। আপনি অযোগ্য অথর্বগুলো যখন সরকারের বিভিন্ন দায়িত্বে বসেছে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সরি স্বরাষ্ট্র সচিব, তিনি দাঁত কেলিয়ে হাসছেন, এগুলো হতেই পারে, সন্ত্রাসী এই কি জন্য ছিনতাই, এগুলো না হলে আমাদের পুলিশ আছে কি করতে। আপনি চিন্তা করতে পারেন একজন স্বরাষ্ট্র সচিব দাঁত কেলিয়ে কিভাবে এই কথা বলতে পারে? আমার তখন বলতে ইচ্ছা করছে, আরে মিয়া, তোমার বাড়ি, তোমার ছেলে মেয়ে, তাদের কিছু একটা ছিনতাই করে তাদের পেটে ছুরি দেব, তারপর দেখি তোমার কেমন লাগে। যেই ঘরের যেসব মানুষগুলো বাংলাদেশে আজকে ভোগান্তির শিকার, তারা জানে যেই ব্যক্তি দিন আনে দিন খায়, যার যে একটা ছোট একটা চাকরি করে, যার ওই চাকরিতে সংসার চলে, সেই মানুষটা যদি আজকে একদিনে ছিনতাই করে 30,000 টাকা নিয়ে যায়, তার পরের মাসের খরচটা কি তুমি দিবা? সো এই বিষয়গুলো আমরা নিতে হবে সত্যিকার অর্থে, যে এদের মধ্যে গাছাড়া ভাবটা কিভাবে আসলো। প্রথমত তুমি অযোগ্য অথর্ব, তুমি দীর্ঘদিন দায়িত্ব থেকে তুমি দূরে ছিলা, তুমি অনেক কাজকর্ম জানো না, তারপরে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, এখন তুমি একটু ভালোভাবে কাজ করো, তা না করো তুমি দাঁত কেলিয়ে একদম দাঁতগুলো বের করে বলছো যে এরকম ঘটতেই পারে। তো এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি ডেঞ্জারাস। সো এখানে আমরা শুধু সেনাবাহিনী দিক না তাকিয়ে, আমি বলবো বিএনপি, জামাত, আপনারা সবার দিকে নজর রাখুন, নিজেদের খোঁচাখুচি না করে সরকারের কাজকর্ম মনিটরিং করুন, জুডিশিয়ারি ঠিক মতো কাজ করছে কিনা, জুডিশিয়ারি ডিপার্টমেন্ট, বিভিন্ন জজরা, তারা বিভিন্ন জায়গায় প্রদান করুন যে ওটা কাজ হচ্ছে। আওয়ামী লীগের বা দোসর যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে জামিন দেওয়া হচ্ছে কিনা অন্যায়ভাবে, সেটা দেখেন, জুডিশিয়ারিকে চেক করেন, আপনার আমলাদেরকে চেক করেন, ডিসিদেরকে চেক করেন, প্রত্যেকটা জেলার ডিসিকে চেক করেন। এখন আপনি যদি ওই ডিসির কাছে বিএনপি নেতা যাচ্ছে জামাতের বিরুদ্ধে কথা বলতে, জামাতের নেতা যাচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলতে, ডিসি তো মজা পেয়ে গেছে। আপনারা ডিসি কে চেক করেন, ওসি কে চেক করেন, আপনার এসপি কে চেক করেন, প্রত্যেকটা প্রশাসনের সর্বস্তরে আপনারা নজরদারি করেন। আপনাদের এখন মনিটরিং করার কথা, আপনারা মনিটরিং না করে কি করছেন? আপনারা এখন করতেছেন ট্রানজিশনাল পিরিয়ডটাই তো মনিটরিং পিরিয়ড, রাইট? এক্স্যাক্টলি। সো এই জিনিসটা না করার কারণেই কিন্তু আজকে সেনাপ্রধান এরকম বক্তব্য দিতে পেরেছেন। এখন সেনাপ্রধানকে আরেকটা কথা হচ্ছে যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাননীয় কথা বলেননি, বা উনি এই বক্তব্য কেন দিয়েছেন, ব্লা অনেক কিছু। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধানের যে এই দোষটা ধরছেন, 5 আগস্ট যে প্রক্রিয়ায় সেনাপ্রধান দায়িত্ব আপনার নিয়ে কিছু কাজ করেছেন, সেটা কোন আইনে ছিল, কোন সংবিধানে ছিল? সেটা তো কোনো আইন বা সংবিধানে ছিল না। তাকে তো সেই দায়িত্ব সরকারের সাথে, আপনার জানা মতো সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর কোনো দূরত্ব কি হয়েছে? না, সেনাপ্রধান কিন্তু তার বক্তব্য একটা কথা বলছি, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু অ্যালাইনমেন্ট আছে। তিনি বলছেন যে মাননীয় চিফ অ্যাডভাইজারের সাথে তার অ্যালাইনমেন্ট আছে এবং তিনি তার কথায় অ্যাগ্রি করেছেন। তার বক্তব্য কিন্তু পরিষ্কার বলেছেন যে আমার এই পয়েন্টগুলোতে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হি অ্যাগ্রিড, এক্স্যাক্টলি এই শব্দটা তিনি ইউজ করেছেন, হি অ্যাগ্রিড। তার মানে কি চিফ অ্যাডভাইজারের সাথে তার মধ্যে সমন্বয় আছে। এবং আমি মনে করি এই জায়গাটায় সবচেয়ে বড় গ্যাপটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে। আর চিফ অ্যাডভাইজারের সাথে সেনাপ্রধানের আমার মনে হয় গ্যাপ আছে বলে আমার মনে হয় না। যেটা থাকতে পারে
বিভিন্ন আপনার অর্গানগুলো, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, যেমন ধরেন পুলিশের কাজগুলো আমি মনে করি এখনো তারা অ্যাগ্রেসিভলি কাজ করতে পারছেন না। তারপরে আপনার আমাদের বিভিন্ন ডিভিশন কমিশনার বা ডিসি, এসপি তারা এখনো অ্যাগ্রেসিভলি কাজ করতে পারছেন না। বিভিন্ন জায়গায় এক্সেন, যারা এলজিডির এক্সেন আছে বা এলজিডি সুপার ইঞ্জিনিয়ার আছে, আপনার রোডস অ্যান্ড হাউসের এক্সেন সুপার ইঞ্জিনিয়ার আছে, রেলওয়ের সচিব, রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা আছেন, তারা এখনো বিভিন্ন নেতাকর্মীর ধমকে কাজ দিয়ে দিচ্ছেন। এগুলো তো আমাদের খবর আসে। আপনার বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন লোকজন যে যার মতো করে ক্ষমতা দাপট টাপট দেখা ফাপড় মেরে কাজকর্ম বাগিয়ে নিচ্ছেন। এটা তো হওয়ার কথা না। এগুলো বন্ধ করে প্রত্যেকটা দলের হাই কমান্ড থেকে মনিটরিং করা উচিত এবং আমাদের সরকারের প্রতি নজরদারি এমনভাবে করা উচিত যাতে সরকারের কোন একজন কর্মকর্তা একটা অন্যায় করবে মানে আপনি থাবা দিয়ে ধরতে পারবেন, কিন্তু আপনি যদি নিজের সুযোগ নেন তখন তো কর্মকর্তার দোষ ধরতে পারবেন না। ধরতে পারবেন না। একদম একদম সঠিক কথা। প্রিয় দর্শক, একমত কিনা জনাব মেজর রেজাউল করিম রেজার সাথে যে রাজনৈতিক দলগুলো এখন যে ভূমিকা রাখবার দরকার ছিল, যে দায়িত্ব পালন করবার কথা ছিল, সেটি না করে নিজেদের মধ্যে ঝগড়া লাগছে। আর সেই ঝগড়ার সুযোগে প্রশাসন আসলে দুর্নীতিতে এখনো পর্যন্ত বা তাদের ইচ্ছা মতো তারা প্রশাসনকে চালাতে পারছে। আহ এগুলি বাদ দিয়ে রাজনৈতিক দলগুলো আসলে প্রশাসনকে মনিটর করা উচিত বলে তিনি মনে করেন। আপনার একমত কিনা জনাব ডক্টর মাহফুজ মল্লিক, আপনিও বুঝুন দয়া করে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ। না, ঠিক আছে, ধন্যবাদ সাগর ভাই। আমি মনে হয় একটু মূল আলোচনায় যাওয়ার আগে এই দর্শকরা যে প্রশ্ন করেছেন সেটার একটু দু একটার উত্তর দিয়ে নেই। প্রথম যে আপনিও প্রশ্ন করেছেন যে এই কাদা ছোড়াছুড়ির কারণটা কি। কাদা ছোড়াছুড়ির কারণটা হচ্ছে ধরেন মূলত তো এখানে দ্বন্দ্ব বা কথার যুদ্ধ হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে। মূল কারণটা হচ্ছে জামায়াত হচ্ছে ছোট দল, তাদের পক্ষে এককভাবে কখনোই ক্ষমতায় যাওয়া সম্ভব না বা ক্ষমতার অংশীদার হওয়া সম্ভব না। তো এই সহ জামায়াত সহ একটা অংশের যে প্রবণতা, যেটা আপনি বাবুল ভাইকেও জিজ্ঞেস করলেন, বাবুল ভাই যেহেতু রাজনৈতিক পদ পদবি আছে উনি হয়তো বা বললেন না বা একটু অন্যভাবে বলার চেষ্টা করবেন। আমরা যারা বাইরে থেকে রাজনীতিটাকে পর্যবেক্ষণ করি, এদের প্রবণতা হচ্ছে আমরা যেহেতু ক্ষমতায় যেতে পারবো না, তার মানে বিএনপিকেও যেতে দিব না। এই প্রবণতা থেকেই কিন্তু আপনার এই কাদা ছোড়াছুড়ি শুরু। কারণটা হচ্ছে যে একটা কথা আমরা 5ই আগস্টের আগে আমরা শুনেছি, বিশেষ করে এই জামাতপন্থীদের কাছ থেকে, যে বৃহত্তর ঐক্য না হলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ফেলানো যাবে না। বৃহত্তর ঐক্য মানে কি? জামাত বিএনপির ঐক্য করতে হবে। এখন এটা সত্য, বিএনপি জামাতের সঙ্গে জোট করেছিল, তারা জোট সরকার গঠন করেছিল। এখন বিএনপির রাজনৈতিক কৌশল হচ্ছে তারা জামাতের সঙ্গে কোনো জোটে যাবে না। আমরা বাইরে থেকে যেটা বুঝি বা বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্য শুনে, বা তারা এক মঞ্চে উঠবে না। এই বিষয়টাকে জামাত আসলে আপনার নিতে পারছে না। বা তারা আরো যেটা আমরা শুনেছি 5ই আগস্টের পরপরই, যেটা এদের পক্ষ থেকে বলা হচ্ছে, বৃহত্তর ঐক্য না হলে দেশের অস্থিতিশীলতা তৈরি হবে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। সেই বৃহত্তর ঐক্য কি? আবার আপনার জামাতের সঙ্গে বিএনপির এক জোট হতে হবে। রাজনীতিতে জোট কোনো চিরস্থায়ী বিষয় না। বিএনপি জামাতের সঙ্গে জোট করেছিল, এখন বিএনপি বা জামাত মনে করছে যে তারা আর কোনো জোট করবে না, যে যার মতো রাজনীতি করবে। এই বিষয়টা আসলে জামাত কোনোভাবেই মেনে নিতে পারছে না। কেন? আমরা যদি বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বিবেচনা করি, বাংলাদেশেও যদি এখন এই মুহূর্তে একটা নির্বাচন হয়, আমরা ধরে নিলাম যুক্তির খাতিরে যে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, তাহলে বিএনপির কিন্তু ক্ষমতায় যাওয়ার বা নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এবং বিএনপির সঙ্গে যারা এই যুগপৎ আন্দোলন করেছে, গণ অধিকার পরিষদ, গণতান্ত্রিক মঞ্চ, আরো যারা আছে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী জোট, তারা হয়তো বা ক্ষমতার অংশীদার হতে পারবে, কিন্তু এর বাইরে যারা আছে তারা পারবে না। এবং তারা যে রাজনীতিতে বা নির্বাচনে খুব একটা ভালো করতে পারবে আমার কাছে তাও মনে হচ্ছে না। যদি ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করে এবং মোটামুটি ভালো পর্যায়ে চলে যায়, তাদের একটা ভালো সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে, বিশেষ করে যে জামাত সহ অন্যান্য যে দলগুলো আছে বা যা অরাজনৈতিক শক্তি, আমরা এখানে বারবার জামাতের কথা বলছি, পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে অরাজনৈতিক কিছু শক্তি আছে, তারাও কিন্তু এক ধরনের এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছে দেশে, নানাভাবে কথা বলে, উস্কানি দিয়ে। এবং তারাও কিন্তু এই এই গ্রুপটা একজোট হয়েছে যে যে করেই হোক বিএনপি ঠেকাও। এই বিএনপি ঠেকাও প্রবণতার কারণেই কিন্তু এই কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, এবং আমি মনে করি এটা একটা অহেতুক, কারণ তারা সফল হতে পারবে না, এই পর্যন্ত পারে নাই। ধরেন এই যে এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে চেয়েছিল ছাত্ররা, কেউ কেউ এই অরাজনৈতিক যাদের কথা বললাম তারা সহ রাজনৈতিক কিছু অংশ সমর্থন দিয়েছিল, কিন্তু বিএনপি এটাকে সমর্থন দেয় নাই।
এটা কার্যকর হয়নি। আপনার অনুষ্ঠানে আমি কথা বলেছিলাম, ছাত্ররা তখন আমার কথা বেশ উত্তেজিত হয়ে গিয়েছিল যে হ্যাঁ আপনি আমাদের চ্যালেঞ্জ দিলেন, আসলে তারা পারে নাই। এরপরে ধরেন জুলাই প্রোক্লেমেশন ঘোষণার কথা ছিল 31শে ডিসেম্বর, সেটা এখনো হয় নাই। এটা আদৌ হবে কিনা আমরা জানি না, কারণ বিএনপি বা অন্যান্য সেনাবাহিনী সহ আমরা যেটা বুঝি যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার তারা কিন্তু একমত হয় নাই। তো আমি মনে করি যে হয়তো কাদা ছোড়াছুড়ি যারা করছেন এরা আসলে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছেন। বিএনপি অনেক বড় দল, বিএনপি 15 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে টিকে ছিল, এবং এটা একটা বিস্ময়কর বিষয় যেই দলের লোকজন আপনার এই ধান খেতে গিয়ে ঘুমিয়েছে, আপনার বনে জঙ্গলে ঘুমিয়েছে, নৌকায় ঘুমিয়েছে, এদের এত নেতা কর্মীদের এত দমন নির্যাতনের পরেও কিন্তু এই দলটাকে ভাঙা যায় নাই, বা দল থেকে বেরিয়ে যে 7ই জানুয়ারি নির্বাচনে যে বড় একটা অংশ অংশগ্রহণ করেছে সেটাও হয় নাই। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে তারা সক্রিয় হতে পারেন, এতে করে তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করবেন, কিন্তু বিএনপির এতে খুব বেশি ক্ষতি হবে বলে আমি মনে করি না। আর যে চাঁদাবাজির যে বিষয়টা বলা হয়, আমি যেটা আমরা বললাম যে এই যে জামাতের অনলাইন যে ফোর্স, তারা যেইভাবে চাঁদাবাজিকে নিয়ে বিএনপিকে অপমান অপদস্থ করে, একটা জিনিস কি আমাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে জামাতকে শুধু রাজনৈতিক দলও মনে করি না, এটা একটা ব্যবসায়িক সংগঠনও। এদের ব্যাংক আছে, হসপিটালস আছে, ফার্মাসিউটিক্যালস আছে, এনজিও আছে। ওরা যেই মডেলে রাজনীতি করে, এবং ওদের যে দলও ছোট, জামাত তো একটা ছোট দল, তো সেই হিসাবে ওরা যেইভাবে ওদের যে ইকোনমি, জামাতের যে ইকোনমি, এই জামাতের ইকোনমির সঙ্গে কিন্তু বাংলাদেশের অন্যান্য দলের ইকোনমিটা বা রাজনীতিটা ওইভাবে যায় না। বিএনপি বড় দল, বা আওয়ামী লীগ ছিল বড় দল, জাতীয় পার্টি আছে, আপনার অন্যান্য দল আছে, ইভেন অন্যান্য ইসলামপন্থী দলও আছে। এরা কিন্তু কোনো না কোনোভাবে ইনফরমাল ইকোনমির সঙ্গে জড়িত। জি। কারণ আমাদের এই ইনফরমাল ইকোনমির কাঠামো যদি আপনি চেঞ্জ না করতে পারেন, দল এত বড় বড় দল পরিচালনায় তো আপনার আর্থিক যোগানের প্রয়োজন আছে, সেই অর্থটা আসে কোথা থেকে, সেইটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং আপনি ধরেন আজকে বিএনপি আছে বড় দল হিসেবে, আজকে যদি বিএনপি না থেকে অন্য কোনো দল থাকতো, এই ছাত্ররা যে দল পরিচালনা করে তাদেরও কিন্তু দল পরিচালনায় অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ কোত্থেকে আসে? নিশ্চয়ই কেউ না কেউ শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে দেয়। এই জুলাই আগস্ট এই বিপ্লবের সময় অনেকেই তাদেরকে আর্থিক সহায়তা করেছে, আমি নিজে জানি, ব্যক্তিগতভাবে জানি। এই যে আমাদের যে ইনফরমাল ইকোনমির যে পলিটিক্স, এইটাকে যদি আপনি আমাদের বাংলাদেশে যদি ফর্মাল ইকোনমিতে পুরোপুরি আমরা রূপান্তরিত হতে না পারি, দলগুলোকে রাষ্ট্র থেকে যদি সহায়তা করা না হয়, তাহলে এই চাঁদাবাজি বা ইনফরমাল ইকোনমি এটা নিয়ে আমরা কাদা ছোড়াছুড়ি করতে পারবো, কিন্তু আখেরে কোনো লাভ হবে না। এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সবসময় যেটা বলা হয় যে চাঁদাবাজি এই সেই। আর জামাত তো রেজিমেন্টেড পার্টি, তাদের কত কর্মী আছে তারা পরিষ্কার বলে দিতে পারে, তারা পার্টির থেকে চাঁদা দেয়, পার্টি আবার তার দলের নেতা কর্মীদের চাকরি দেয়, ফ্যাসিলিটিস প্রোভাইড করে। জামাতের প্র্যাকটিস জি। পুরোপুরি ভিন্ন। আর দ্বিতীয়ত যেটা আরেকটা অনেকেই প্রশ্ন করেছেন যে বিএনপি সংস্কার কি করবে, এই যে এই বর্তমান সরকার যে সংস্কারগুলো করছে এর অধিকাংশই তো বিএনপির 31 দফায় আছে। আপনারা কি 31 দফা পড়ে দেখেছেন? এই যে এতগুলো কমিশন করা হয়েছে, প্রশাসনিক সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, আপনার বিভিন্ন কমিশনের যে কথা বলা হয়েছে, বিএনপির 31 দফাতে পরিষ্কারভাবে এই সংস্কারের কথা বলা আছে। এবং এই যে 70 অনুচ্ছেদ, যেটা বাতিল করতে জামাত রাজি হচ্ছে না, বিএনপি তো অনেক উদারতার পরিচয় দিয়েছে। তারা বলেছে অর্থ বিল, অনাস্থা বিল এবং প্রতিরক্ষার বিষয় ছাড়া তারা 70 অনুচ্ছেদ বাতিল করে দিতে চায়। তো এই হুম। জায়গাটায় আমি বলবো যে আপনারা 31 দফা পড়েন, ওইখানে বিএনপি কি বলছে। হুম। যারা এখন বড় বড় সংস্কারের কথা বলছেন তারা কিন্তু বিএনপির 31 দফারেই অনেকটা রেপ্লিকেট করছেন বা অনুসরণ করছেন বলে আমি মনে করব। আর আরেকটা বিষয় যেটা একজন দর্শক প্রশ্ন করেছেন যে এখানে বাবুল ভাই আছেন, উনি বিএনপি করেন, আমি আর রেজা ভাই কি বড় বিএনপি নাকি? না, এখানে একটা বিষয় হচ্ছে কি, বাবুল ভাই পলিটিক্স করেন, ওনার অনেক সীমাবদ্ধতা আছে, উনি অনেক কথা বলতে পারেন না। আমরা যেহেতু বিএনপির বাইরে থেকে বিএনপিকে দেখি, সেই জন্য আমরা বলে দিচ্ছি সরাসরি, এই জন্য আমাদেরকে মনে হচ্ছে যে আমরা বিএনপির পক্ষে কথা বলছি। কালকে আবার আপনি দেখবেন যে আমরা বিএনপির সমালোচনা শুরু করেছি বা বিএনপির বিপক্ষে বলা শুরু করেছি, কারণ একজন জি। বিশ্লেষক হিসেবে আমার কাজই হচ্ছে বাস্তব পরিস্থিতি তুলে ধরা। জি। এই ছিল আমাদের দর্শকদের প্রশ্ন, আমরা মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আর যেটা হচ্ছে যে আমি সর্বশেষ বলবো, এই যে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যমতে পৌঁছাইতে হবে, এবং হুম। এই জায়গায় আহ, আহ, আ- মানে ও আমি ওকে ক্ষমতায় যেতে দিব না, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা যেই জিনিসটা দেখেছি আপনার 5ই আগস্ট পূর্ববর্তী রাজনীতিতে যেটা ছিল,
বিশেষ হুম, করে আওয়ামী লীগের যে একটা অভ্যাস ছিল হুম, বিরোধী মত বা বিরোধী দলকে নানাভাবে অপদস্থ করা, হয়রানি করা, আপনার মানে কি বলবো, আপনাকে হিউমিলিয়েট একটা পজিশনে নিয়ে যাওয়া, এইটা থেকে, এই রাজনীতির এই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্য হুম, দল কি করেছে সেইটা চিন্তা না করে আপনি কি করছেন, আপনার দলের কি করা উচিত সেইটা নিয়ে জনগণের কাছে যান। আপনার জনগণ আপনাকে কিন্তু শেষ বিচার করবে জনগণ। এখন আপনি যদি বিএনপি বা কোনো একটা সুনির্দিষ্ট দলকে লক্ষ্য করে খালি গালমন্দ করতেই থাকেন, প্রপাগান্ডা করতেই থাকেন, আপনি কতজন মানুষকে আপনি এতে প্রভাবিত করতে পারবেন? অনলাইনের ভোট কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে আপনি জি, অনলাইনে ভোট দেন, দেখবেন যে ধন্যবাদ। এক পক্ষকে সমানে ভোট দিচ্ছে, কিন্তু মাঠের ভোটের পরিস্থিতি ভিন্ন। তো সেই জায়গায় আমি বলবো যে আমি বলবো বিশেষ করে যারা বাংলাদেশে এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছেন, রাজনৈতিক যারা, তাদের আসলে সতর্ক হওয়া উচিত। এবং হুম, আমি মনে করি যে সবাই একটা আমাদের দেশ এবং রাষ্ট্র নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, কারণ অপরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ করার মতো বোকামি আর কিছু হতে পারে না। হুম, জি, ধন্যবাদ। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কথা শুনতে পেয়ে, জি, একটু আনমিউট করবেন। দর্শক জি। অনেক প্রশ্ন এসছে। হুম, আচ্ছা, আলোচনা হলো আসলে এই যে যে কি নোংরামি, আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা সুস্থ রাজনীতির পক্ষে সম্ভব না। হ্যাঁ, এখানে কার দোষ কার গুণ সেই বিষয়গুলো আমি বিবেচনা না নিয়ে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন এবং সেনাপ্রধান যেটা বলেছেন, আজকে আলোচনা যেটা হলো, এই আক্রমণ বন্ধ করতে হবে। জামাত ইসলাম আর আমরা একসাথে অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক লড়াই সংগ্রাম করে, অনেক আত্মত্যাগ আছে। বলা হয় আমরা বেগম খালেদা জিয়ার বাড়ির ইট নাকি উল্টাইতে পারি নাই, আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই, আমাদের সংগ্রামের কোনো মূল্য নাই, আমরা গর্তের মধ্যে ছিলাম। এই যে যে বক্তব্য উস্কানি বা একদল খাইছে আর এক দল খাওয়ার লেগে রেডি হয়েছে, বাকি নৌকা ধানের শীষ দুই সাপের একে বিষ, মির্জা কাদের, মির্জা আলমগীর, হ্যাঁ, এই যে যে এক করে মিলে ফেলা বা আক্রমণ করা, এই সূচনাগুলো কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে হয়েছে দুর্ভাগ্যজনক। জামাত ইসলামের মধ্যে একটা অস্থিরতা, হ্যাঁ, নানান, তারা তাদের নেতাকর্মীদেরকে এমন ভাবে সেক্টরে ভাগ করেছে যে পরিচয়হীন পরিচয় গোপন করে করে, কোথাও কে ছাত্রলীগ, কে জামাত, কে বৈষম্য বিরোধী ছাত্র, মানে একটা ধুলাই অন্ধকারের মতো অবস্থা। এই রাজনীতি কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, ইসলামী ছাত্র শিবির কখনো এই রাজনীতি আগে আমরা দেখিনি, করেনি। তারা অনেক শত প্রতিকূলতার মধ্যেও কিন্তু ব্যর্থতা তো জামাতের আছে। তাদের এতগুলা নেতাকর্মীর নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ নেতাদের ফাঁসি হলো, কি করেছে জামাত আপনি বলেন? তারা তো তাদের অফিসের দরজাটাও খুলতে পারে নাই বছরের পর বছর। সেই জন্য এগুলো আক্রমণ করা, তাদের মধ্যে সম্ভবত একটা অস্থিরতা আছে। অস্থিরতা হলে এই যে ইলেকট্রাল প্রসেসের মধ্য দিয়ে জামাত কখনো এককভাবে ভালো করতে পারে নাই, সেই হিস্ট্রি নাই। হ্যাঁ, কখনো কয় সিট তারা পেয়েছে, 3 সিট না 5 সিট, একা একা ইলেকশন করে, আমি জানি না। 17 সালে তাও বিএনপি এবং জামাতের মধ্যে কি 91 সালে বিএনপি জামাতের মধ্যে অনিচ্ছাকৃত কি বলে একটা কৌশলগত একটা ঐক্য ছিল, তখনও তারা অনেকগুলো আসন পেয়েছিল। কিন্তু বিগত দিনে বিএনপি কে বাদ দিয়ে যদি তারা নির্বাচন করে, তাদের নির্বাচনের ফলাফল ভালো হয় না। সেই জন্য তারা চাপে রেখে বিএনপিকে, এই যে রাজাকারের কথাটা বললেন, রাজাকার ইস্যু শুনেন, জামাতকে অন করবার জন্য বিএনপি কে কত রকমের গালিগালাজ খেতে হয়েছে আপনি তো জানেন। হ্যাঁ, রাজাকার তকমা, অথচ আমার দলের প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছে অসংখ্য মুক্তিযোদ্ধা, সেইগুলো তো আছে। জামাতের দায়ও তো আমরা নিয়েছি, নেইনি তা তো না। সেই জন্য জামাতের অস্থিরতা, ক্ষমতায় যাওয়া, ওই যে মারুফ মল্লিক সাহেব যেটা বললেন, জামাতের অনেকগুলা মানুষ সরকারের বিভিন্ন ভাবে সরকারের অংশ হয়ে গেছে, এবং তারা এখন যে ক্ষমতার পার্ট হয়ে আছে বা ক্ষমতার অংশীদারিত্ব ভোগ করছে বিভিন্ন জায়গায়, এটা তারা কন্টিনিউ হলে তাদের জন্য সেটা সুখকর। আর নির্বাচন হলে ওই যে বললেন, যদি বিএনপি বা অন্য দল ক্ষমতায় চলে যায়, সেটা তো তাদের জন্য সুখকর হয় না। সেই জন্য হয়তো তাদের মধ্যে অস্থিরতা, এবং অস্থিরতা থেকে নির্বাচন পেছানো, নির্বাচন না হওয়া, একবার পক্ষে বলেন একবার বিপক্ষে বলেন। আমি শুনেছি ওনাদের মুখেই নানান ধরনের নির্বাচন হওয়ার দরকার, বা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধিতা, নানান ধরনের বৈপরীত্যমূলক বক্তব্য শুনেছি, এটা দুর্ভাগ্যজনক। এখন নতুন রাজনৈতিক দলের যে বিষয়, নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে। আমরা মনে করেছি বা আমরা আশা করেছি যে এই বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্য থেকে একটা দেশপ্রেমিক, একটা বাংলাদেশপন্থী একটা নতুন রাজনৈতিক দল, শক্তিশালী রাজনৈতিক দল হবে, যারা শূন্যতা পূরণ করবে। হ্যাঁ, এটা এটা দেশের মানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। হ্যাঁ, রাজনৈতিক দল হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমার মনে হচ্ছে না যে তারা আসলে রাজনৈতিক দল হিসেবে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে, এবং লক্ষণও তা দেখছি না। তাদের বিরুদ্ধে নানান অনিয়ম অভিযোগ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দল গঠন নিয়ে।
তিক্ততা, বিদ্বেষ, হানাহানি, উপদল এবং সর্বশেষ আজকের ঘটনা, এর আগেও হয়েছে, আজকেও মধুর ক্যান্টিনে যেটা হয়েছে, এটা মানে ওই যে বলে না, মর্নিং শোজ দ্য ডে, সকালেই বলে দেয় যে দিনটা কেমন যাবে। তো তাদের দিন যে ভালো যাবে সেটা মনে হয় না। আর রাজনীতি, তারপরেও আমি স্বাগত জানাই তাদেরকে, যে তারা ভালো করুক, এটা এটা অনেস্টলি আমি কামনা করি। কারণ এটার প্রয়োজন আছে, যে একটা বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক দল হবে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হবে তরুণদের নিয়ে, সেটা খুবই প্রয়োজন, বা হলে খুবই ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখছি, আমি খুব আশাবাদী হতে পারছি না। কারণ তাদের নেতৃত্বের গুণ, এবং এর মধ্যে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র কেন, সমাজের নানা শ্রেণী পেশার মানুষকেও তাদের সম্পৃক্ত করবার প্রয়োজন ছিল, সেই লক্ষণও দেখছি না। আর সবচেয়ে বড় কথা হলো কি, যে রাজনীতি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু এখানে শর্টকাট কোনো পথ নাই। হ্যাঁ, তাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে দীর্ঘদিন, ইতিবাচক পলিটিক্স করে, রাজনীতি করে প্রমাণ করতে হবে। এখনই তাদের মধ্যে যে অস্থিরতা থাকে, এখনই তাদের ক্ষমতার শেয়ার হোল্ডার হবার যদি ইচ্ছা থাকে, তাহলে সেটা ভালো হবে না। হ্যাঁ, বা ওই যে কিংস পার্টির যে বাস্তবতা, ক্ষমতার ছত্রছায়ায় পৃষ্ঠপোষকতায় রাজনীতি করবার যে চেষ্টা। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সাবেক সেনা কর্মকর্তা কি বুঝাতে চেয়েছেন এবং সেনা প্রধানের প্রতি তিনি কি উপদেশ দিয়েছেন, যে আপনি আগেই যা করার করতেন এখন কেন আপনি অভিমান করছেন। তো সেনা প্রধানের এই বক্তব্যগুলো, এই যে সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে তিনি বিতর্কিত সৃষ্টি হলেন, লাস্ট এক পর্যায়ে তার বক্তব্যের জন্য সরকারের অনেকের সাফাই গাইতে হলো। সেনা প্রধানের উচিত ছিল না এই বক্তব্যগুলো না দেওয়া? তার বক্তব্য তো সম্পূর্ণ আইন বিরোধী হয়েছে, কারণ তিনি এমন বক্তব্য দিতে পারেন না। যে দর্শক, আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।